দেখো, তাহলে যেটা আমাদের এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে, এই দেখো, এ পাবলিক ইলেকট্রিক ইউটিলিটি হ্যাজ হায়ার্ড ইউ টু অ্যাসেস দ্য ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি অফ ইনস্টলিং এ সেন্ট্রালাইজড ফটোভোল্টাইক পাওয়ার প্ল্যান্ট ফর এ ভিলেজ ফার ফ্রম দ্য নিয়ারেস্ট ইলেকট্রিক গ্রিড। তাহলে আমার সিনারিটা দেখা যাচ্ছে, আমাকে হায়ার করা হয়েছে হলো একটা পিভি পাওয়ার প্ল্যান্ট বসানোর জন্য। তেমন পিভি পাওয়ার বা সোলার প্ল্যান্ট, হ্যাঁ, সোলার মডিউল দিয়ে একটা প্ল্যান্ট বসানোর জন্য, ইনস্টল করার জন্য, এবং সেটার জন্য আমাকে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি করতে বলেছে। তাহলে ফাইন্যান্সিয়াল ফিজিবল কিনা এটা আমাকে বলতে হবে। আচ্ছা, এবং এটা একটা ভিলেজে বলেছে, একটা ভিলেজে, এবং সেটা নিয়ারেস্ট ইলেকট্রিক গ্রিড থেকে দূরে। হ্যাঁ, তাহলে তার মানে এখানে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে গ্রিড ইলেকট্রিসিটি তারা ইউজ করছে না। ওকে। আচ্ছা, এখন ওই সাইটটা সম্বন্ধে আবার তোমার ইনফরমেশন দেওয়া আছে, যেমন কি দ্য প্রজেক্ট সাইট ইজ দ্য ভিলেজ অফ কুমিল্লা। এটা কুমিল্লার কথা বলছে। আচ্ছা, উইচ কনসিস্ট অফ 6 হাউস হোল্ডস অফ সেটেল হাউস, মানে 6 হাউস হোল্ডস, ছয়টা তার মানে বাড়ি আছে। দ্য সাইট ইজ লোকেটেড এট দ্য এত ল্যাটিটিউড 23.43 ডিগ্রি, হ্যাঁ, ল্যাটিটিউড দেওয়া আছে। অ্যান্ড দ্য নিয়ারেস্ট লোকেশন ফর ওয়েদার ডাটা ইজ ঢাকা। ঢাকার ডাটা ইউজ করতে বলেছে, হ্যাঁ, রেডিয়েশন ডাটা। An existing 3 kilowatt diesel genset has been meeting the energy needs of the village, but it now needs to be replaced. তাহলে কারেন্টলি তারা কি ইউজ করতেছে সেটা একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার একটা, যে তুমি আসলে কাকে রিপ্লেস করবা। হ্যাঁ, তোমার এখন যদি নর্মাল ক্ষেত্রে কি হয়, আমরা যখন রিনিউয়েবল বসাই তখন অলরেডি এক্সিস্টিং কোনো আমাদের অপশন থাকে। আইদার হতে পারে যে আমি গ্রিড থেকে ইউজ করতেছি, অথবা এই যে এরকম জেনারেটর ইউজ করতেছি। হুম। অথবা ইভেন এমনও হতে পারতো যে অন্য উইন্ড টারবাইন বা অন্য কোথাও থেকে ইউজ করছি, সেটাও হতে পারতো। একটা রিনিউয়েবলকে আমি একটা রিনিউয়েবল দিয়েও রিপ্লেস করতে পারি। বাট দ্য থিং ইজ, কিছু থাকতে হবে যার সাথে আমি কম্পেয়ার করব। এই যে প্রিভিয়াসলি কি ছিল বা কার সাথে আমি কম্পেয়ার করবো, এটাকে বলা হচ্ছে বেস কেস। বেস কেস মানে বেস কেস কোনটা, তার সাথে আমি কম্পেয়ার করবো যে আমারটা ফিজিবল কিনা। জিনিসটা এরকম যে তুমি তো ফিজিবিলিটি স্টাডি বলতে কিভাবে করবে, এখানে তো আর এমন না যে তোমাকে বলে দিবে যে কস্ট অফ এনার্জি পার কিলোওয়াট আওয়ারে তোমার এত টাকা হতে হবে বা এত টাকার মধ্যে থাকতে হবে। এটা বলে দেওয়াটা ডিফিকাল্ট, হ্যাঁ। কিন্তু যেটা মানে তুমি দেখাতে পারবা যে আমার এই এক্সিস্টিং বা আমার অপশনের মধ্যে এইটা আছে, এই টেকনোলজিটা আছে, তার সাথে কম্পেয়ার করে আমি যদি এখন পিভি বসাই, পিভি ইনস্টল করি, তাহলে আমার কস্টটা কমবে অথবা বাড়বে এরা। হ্যাঁ, তার মানে কম্পারিজন বেসিক্যালি। তার মানে বেস কেসের সাথে কম্পেয়ার করব। হ্যাঁ, এবং বেস কেসটা হবে যে এক্সিস্টিং আমি ইউজ করছি, এটাও হতে পারে, অথবা আমি কিছুই ইউজ করি না, কিন্তু যেটার পসিবিলিটি আছে, যেটার অপশন আছে, সেটার সাথে কম্পেয়ার করতে পারি। যেমন ধরো, যদি হয় যে এই যে এই ভিলেজে আরেকটা অপশন থাকতে পারতো যে না, আমরা জেনসেটও ইউজ করি না, হ্যাঁ, জেনারেটর ইউজ করি না, কিন্তু আবার তাহলে আমি ইচ্ছা হলে কি করতে পারতাম, গ্রিড তো আছে একটু দূরে, বলছে ফার ফ্রম গ্রিড বাট দেয়ার ইজ গ্রিড, রাইট? সো গ্রিড থেকে তুমি আবার তাহলে কি এক্সটেনশন করে, গ্রিড এক্সটেনশন করে তোমার এলাকায় এনে, তোমার গ্রামে এনে তুমি ইউজ করতে পারতা। তাহলে ওই যে গ্রিড এক্সটেনশন করে আনলাম, আনার পরে যে আমি এনার্জি ইউজ করতেছি ওখান থেকে, তাহলে সেটার সাথে তাহলে আমি কম্পেয়ার করতাম যে আমি তাহলে এই গ্রিড এক্সটেনশন করার বদলে আমি যদি পিভি বসাই, পিভি ইনস্টল করি, তাহলে আমার কি হবে, কস্টটা কি বেশি হবে না কম হবে, ফাইন্যান্সিয়ালি ফিজিবল নাকি ফিজিবল না, ব্যাপারটা এরকম। হুম। তো জিনিসটা হচ্ছে যে তোমার যে এক্সিস্টিং যদি কিছু থাকে বা যার সাথে তুমি কম্পেয়ার করতেছো, সেইটাও তো তোমার ফ্রি না, তাই না? যেটাই হোক না কেন সেটা কিন্তু ফ্রি না, কম বেশি কস্ট তো থাকবেই। হ্যাঁ, যেমন এখানে আমাদের জেনসেটের কথা বলছে, জেনসেট মানে একটা জেনারেটর। আমরা এটা কি, এটা ডিজেল জেনারেটর কথা হয়তো বলছে। উম এটা বলছে হচ্ছে 3 কিলোওয়াট ডিজেল জেনসেট। হ্যাঁ, তাহলে ডিজেল জেনারেটর আছে এখানে। হ্যাঁ, তো এই যে ডিজেল জেনারেটর কথা বললো, তাহলে ডিজেল জেনারেটর তাহলে একটা কথা হলো যে কিনেছে, কিনেছে, এবং এরপরে যে রানিং কস্ট, হ্যাঁ, আমি যে রান ইউজ করতেছি তার মানে কি ডিজেল কিনতে হচ্ছে আমাকে। তো ডিজেলের তো একটা দাম আছে, তাই না, কস্ট আছে। ধরো পার লিটারে এত কি একটা টাকা আছে, 100 টাকা 200 টাকা যেটাই হোক না কেন। হ্যাঁ, কাজে এই যে কস্ট, হ্যাঁ, এই কস্টটার, তাহলে তুমি যদি ধরো তোমার প্রজেক্ট লাইফ টাইম যদি হয় 20 বছর। হুম। ধরো এই পিভিটা আমি বসাবো, আমি 20 বছরের লাইফ টাইম কনসিডার করলাম। তাহলে 20 বছর আমি এখন ইনস্টল করলে 20 বছর ধরে আমি এই পিভি থেকে ইলেকট্রিসিটি পাচ্ছি। তাহলে ওইটার অল্টারনেট কি ছিল, তাহলে বেস কেস হচ্ছে এই 20 বছর ধরে আমি জেনারেটর ইউজ করব, ডিজেল জেনারেটর ইউজ করব। তার মানে এই 20 ইয়ার্স ধরে আমি কি করব, ডিজেল কিনতে থাকবো, তাই না? এর মধ্যে কস্টও বাড়বে, ডিজেলের দাম তো একই থাকবে না, কস্ট বাড়বে, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে তোমার ওই যে আমাদের কি হয়,
যে মুদ্রাস্ফীতি, হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো হয়, তাই না? মানে ইকোনমিক রিলেটেড আরো কিছু ব্যাপার আছে, হ্যাঁ। তো এইগুলা কনসিডার করে, তাহলে আমি যদি 20 বছর ধরে আমি যদি এই জেনারেটরই ইউজ করতে থাকতাম, এখন কি করবো? আমি পিভি যদি বসাই, পিভি বসালে আমার ইনস্টলমেন্ট কস্ট থাকবে, একটা ইনভেস্টমেন্ট থাকবে প্রথমে, একটা হিউজ ইনভেস্টমেন্ট থাকবে। এরপরে পিভি থেকে যখন আমি ইউজ করা শুরু করব, তখন কিন্তু আমার পিভির আর কস্ট নাই। কিন্তু কিছু কস্ট যে থাকবে না তা না, যেমন একটা হচ্ছে মেনটেনেন্স কস্ট। তোমার লোকজন রেখে একটু মেনটেন করতে হবে, ধুলা, যেমন সোজা কথা, পিভির জন্য তোমার ধুলাবালিও পরিষ্কার করতে হবে, এটা ঠিক। হ্যাঁ, প্যানেল গুলোর উপর তোমার যে ধুলা পড়ে, পিরিয়ডিক্যালি এটা ক্লিন করতে হয়, কাজে তোমার লোক রাখতে হবে, সেটা একটা খরচ থাকতেই পারে, কাজে মেনটেনেন্স খরচ। আবার পিভি সিস্টেমের যেটা আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইয়ে থাকে, আহ একটা রিপ্লেসমেন্ট লাগে হচ্ছে ব্যাটারি। তুমি 20 বছর যদি প্রজেক্ট হয়, 20 বছরের মধ্যে সাধারণত তোমার হয়তো পিভি মডিউল চেঞ্জ করতে হবে না, কিন্তু ব্যাটারি তোমার চেঞ্জ করতেই হবে। এটা 20 বছর একই ব্যাটারি তুমি ইউজ করতে পারবে না, হয়তো 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, এটা মানে ডিপেন্ড করে, হ্যাঁ, তোমার কি রকম ব্যাটারি ইউজ করতেছো। তো ওই যে তুমি ধরো 6 বছর পরে ব্যাটারি মানে চেঞ্জ করতে হবে, তাহলে এই 6 বছর পরে তার মানে কি ব্যাটারি রিপ্লেসমেন্ট, এটা একটা খরচ আছে কিন্তু, তাই না? তাহলে এইগুলো ব্যাপার, কাজে এই ধরনের দিয়ে তাহলে এইগুলো কনসিডার করে, তাহলে তুমি জেনারেটর দিয়ে 20 বছর ধরে যে ইয়েটা করতা, হ্যাঁ, যে খরচটা করতা, সেই তুলনায় তুমি এখন প্রথমে একটা বড় ইনভেস্টমেন্ট করেছো, এরপরে তোমার ইনভেস্টমেন্ট তেমন নাই, পিরিয়ডিক্যালি মাঝে মাঝে ইনভেস্টমেন্ট আছে, আর হচ্ছে একটা মেনটেনেন্স, কন্টিনিউয়াস একটা ছোট মেনটেনেন্স কস্ট আছে। হুম। এছাড়া কিন্তু আদার কস্ট নেই, জেনারেশনে আদার কস্ট নাই। কাজী এই যে এখন চিন্তা করো, তাহলে এখন তোমার কিন্তু, তুমি যে কিনতা প্রতি বছর, এই সামনে বছর 12 মাস কিনতা, পরের বছর 12 মাস কিনতা, হ্যাঁ, এই যে ডিজেল কিনতা, এইভাবে যে তুমি জেনারেট করতে ইলেকট্রিসিটি, সেটা করতে হচ্ছে না, তার মানে কি ওই টাকাটা তোমার সেভ হচ্ছে। তাহলে এই সেভ করা টাকাটা আমি বুঝতেছি কি, যে এটা হচ্ছে আমার তাহলে প্রফিট। তাহলে আমি একটা হচ্ছে কন্টিনিউয়াস খরচ করে যেতাম, হ্যাঁ, আর একটা হচ্ছে আমি কন্টিনিউয়াসলি এখন সেভ করে যাচ্ছি, কিন্তু ইনিশিয়ালি তুমি কিন্তু খরচ করেছো, ইনভেস্ট করেছো, ইনভেস্ট করার পর এখন তুমি এরপরে কন্টিনিউয়াসলি সেভ করতেছো, বিক্রি না, সেভ করতেছো, দ্যাট সেভিংস ইজ কনসিডার্ড অ্যাজ এ প্রফিট ফর ইউ। সো এক সময় কি হবে, তুমি যেটা খরচ করতা সেটার তুলনায় তুমি যে ওইটা যে সেভ করলা, সেভ করতে হতে এটা আমার পজিটিভ মানি হচ্ছে, আর আমার শুরুতে একটা নেগেটিভ মানি আছে। নেগেটিভ মানি মিনস হচ্ছে ইনভেস্টমেন্টটা ধরো, হ্যাঁ, তাহলে ইনভেস্টমেন্ট আর এই যে পজিটিভ মানি আমার যোগ হচ্ছে, মানে হচ্ছে সেভিংসটা। হ্যাঁ, আমার ধরো 100 টাকা আমি ইনভেস্ট করে ফেলছি, আমি এখন প্রতি প্রতি মাসে ধরো 10 টাকা করে সেভ করতেছি, তাহলে এক বছরে আমার 120 টাকা সেভ হচ্ছে। হ্যাঁ, বা ধরো 1,000 টাকা আমি ইনভেস্ট করছিলাম, তাহলে মাইনাস মানি হচ্ছে আমার 1,000, আর হচ্ছে প্রতি মাসে 10 টাকা সেভ করলে আমার বছরে 120 টাকা সেভ হয়। হ্যাঁ, এভাবে করে প্রায় কত, আর মানে 10 বছরে দেখো আমার 1,000 টাকা উঠে আসছে, কাজে 10 বছরের মধ্যে আমার অ্যাজ ইফ ইনভেস্টমেন্ট উঠে আসলো। ইনভেস্টমেন্ট দেখো, তুমি 1,000 টাকা খরচ করছো, তো এই 10 বছরে দেখা যাচ্ছে কি প্রতি মাসে 120 টাকা করে সেভ হলে, প্রায় 10 মাসেই তোমার কত হয়, 10 মাসে তোমার 1,200 টাকা, 12,000, কি বলে, 1,200 টাকা, 1,200 টাকা উঠে আসতেছে, তার মানে কি তোমার ইনভেস্টমেন্টটা উঠে আসলো। কাজে এই যে তাহলে পে ব্যাক টাইম যেটা বলি আমরা, যা তোমার ইনভেস্টমেন্ট যেটা খরচ করছো সেটা তোমার মানে কম্পেনসেটেড হয়ে গেছে, তাহলে ওই যে 10 বছর বা 9 বছর বলতে পারি, মানে হিসাব করে যেটা হয়। হ্যাঁ, এই অর্থে এটাকে বলতেছি আমরা যে এটা আমার প্রফিটেবল হবে। তার মানে সেভিংসটা কনসিডার করে করে আমরা আগাচ্ছি। এটা কিন্তু তুমি বিক্রি করে না, তুমি যে ইলেকট্রিক তৈরি করে বিক্রি করতেছো, তুমি যেই দামে কিনতা বা যেই দামে এখন ইলেকট্রিক খরচ করতেছো, তার থেকে বেশি দামে তুমি ইলেকট্রিক বিক্রি করবা। ইট ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ, সেভিংসটাকে আমি পজিটিভ মানি হিসেবে কনসিডার। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমরা কি বললাম, যে এক্সিস্টিং তাহলে 3 কিলোওয়াটের, হ্যাঁ, এই ক্যাপাসিটি দেওয়া আছে, ডিজেল জেনসেট আমরা ইউজ করছি, এটাই আমরা রিপ্লেস করব। আচ্ছা, দিস ক্যান বি কনসিডার্ড অ্যান অফ গ্রিড সিস্টেম। অফ গ্রিড মানে এটা গ্রিডের সাথে কানেক্টেড না। তো অফ গ্রিড সিস্টেম গিভেন দ্য রিলেটিভলি স্মল সাইজ, ছোট আমরা কয়েকটা বাড়ির জন্য করতেছি। দ্য এস্টিমেটেড ডেইলি এসি এনার্জি ডিমান্ড বিং সাপ্লাইড বাই দ্য ডিজেল জেনসেট ইজ 8.4 কিলোওয়াট আওয়ার। তাহলে এখন প্রতিদিন, সারাদিনে ডিজেল জেনসেট থেকে আমরা 8.4 কিলোওয়াট আওয়ার এনার্জি খরচ করতেছি। অ্যান্ড দ্য পিক লোড ইজ 2.4 কিলোওয়াট। তাহলে ম্যাক্সিমাম লোড, হ্যাঁ, পিক লোড মানে হচ্ছে সারাদিনে ম্যাক্সিমাম লোড যেটা আসতে পারে, সেটা হচ্ছে 2.4 কিলোওয়াট, তোমার যে ওই হাউস গুলাতে থেকে। আচ্ছা, ইট ইজ প্রপোজ দ্যাট এ পিভি ব্যাটারি সিস্টেম, মানে পিভি থাকবে এবং ব্যাকআপ হিসেবে ব্যাটারি থাকবে কিন্তু, মানে ইয়ের জন্য, এনার্জি সেভিংস এর জন্য। তো পিভি ব্যাটারি সিস্টেম বি ইনস্টলড ইউজিং 250 ওয়াট, হ্যাঁ, মডিউলস ফ্রম বিপি সোলার। তাহলে বিপি সোলার বলতে একটা কোম্পানি, এটা থেকে তোমার বলছে 250 ওয়াট পিকের মডিউল আমাকে কিনতে হবে, মানে নিতে হবে আর কি।
আচ্ছা, a 48 volt battery bank is also proposed to provide 4 days of autonomy. এই যে, তাহলে ব্যাটারি সিস্টেমের ব্যাটারির ভোল্টেজ হবে হচ্ছে 48 ভোল্ট। ওই যে বলছিলাম সেদিন, মনে আছে যে ওই যে করতেছিলাম আমরা, যে 12 ডিজাইনের সময় মনে হয় যে 12 ভোল্টের ব্যাটারি নিতে পারি, 24 ভোল্টের ব্যাটারি নিতে পারি, হ্যাঁ। তাই এখানে 48 ভোল্টের ব্যাটারির কথা বলছে, 48 ভোল্ট, হ্যাঁ। আচ্ছা, আর ডেজ অফ অটোনমি মনে আছে কিনা? যে ডেজ অফ অটোনমি মানে হচ্ছে আমার যে কতদিন, হ্যাঁ, নাম্বার অফ ডেজ কনজিকিউটিভলি, কতদিন আমি উইদাউট প্রডিউসিং ফ্রম পিভি, ব্যাটারি থেকে শুধু ব্যাকআপ দিতে পারবো লোডে, কতদিন আমাকে load এখানে বলছে, আমাদের কোশ্চেনে বলেছে 4 days অফ অটোনমি। তার মানে যদি আমি 4 দিন ধরে, হ্যাঁ, আমি যদি জেনারেশনও না করি, তাহলে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ থেকে আমার এই 4 দিন সাপ্লাই দিতে হবে লোডে। এভাবে করে আমার ডিজাইনটা করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলছে যে, আচ্ছা এরপর ডাটা দিয়ে দিছে দেখো। আচ্ছা দেখো দেখো দেখো, ঠিক আছে। আচ্ছা, এইটি, এরপরে যেটা দেওয়া আছে খেয়াল করো। হুম, আমাদের এই যে আমাদের এই ডাটা দেওয়া আছে, হ্যাঁ, এই যে ঢাকার ডাটা, ঢাকার রেডিয়েশন ডাটা দেওয়া আছে, টেম্পারেচার ডাটা দেওয়া আছে, ল্যাটিটিউড লংটিটিউড, এগুলো ডাটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ, 12 মাসের রেডিয়েশন ডাটা দেওয়া আছে। এটা তুমি অ্যাকচুয়ালি দেখবো, আমরা সফটওয়্যার দেখবো, আমরা সফটওয়্যার আসলে ওই নেট থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবো। ইচ্ছা হলে তুমি ম্যানুয়ালি ডাটা বসাতে পারো, দুইটা অপশনই আছে। আচ্ছা, এছাড়া আর কি দেওয়া আছে? এই যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেওয়া আছে কিছু। দ্য বিপি সোলার মডিউলস আর অ্যাভেলেবল টু দ্য প্রজেক্ট এট এ কস্ট অফ, এই যে কত, 5 লক্ষ, তাই না? আহ, হ্যাঁ, না 50,000, সরি 50,000 বিডিটি, হ্যাঁ, টাকা পার কিলোওয়াট পিক। তাহলে পার কিলোওয়াট পিকে আমার 50,000 টাকা লাগতেছে। হুম। আচ্ছা, দ্য টোটাল কস্ট অফ দ্য ব্যালেন্স অফ দ্য ইকুইপমেন্ট ইনক্লুডিং ইনস্টলেশন ট্রান্সপোর্টেশন ইজ এস্টিমেটেড টু বি 50,000 টাকা। আরো, হ্যাঁ, এই যে আরো ইনস্টল করার আরো 50,000 টাকা লাগবে। The PV modules and electronic components are expected to have a lifetime of 20 years and 10 years respectively. তাহলে তোমার পিভি মডিউল, আর পিভি মডিউল হচ্ছে 20 ইয়ার্স এর লাইফ টাইম, আর বাকি কম্পোনেন্ট গুলো 10 ইয়ার্স লাইফ টাইম বলছে আর কি। দ্য ব্যাটারিজ আর এক্সপেক্টেড টু লাস্ট 8 ইয়ার্স, হ্যাঁ। তাহলে 1 বছর, 8 ইয়ার্স এর কথা বলছে। দ্য প্রাইস অফ ডিজেল ফুয়েল ইজ, এই যে 44 টাকা পার লিটার, যদিও যাই হোক এখানে কম লেখা আছে, যেটাই হোক, হ্যাঁ, এখানে 44 টাকা পার লিটার বলছে, with an annual acceleration of 5%, তার মানে অ্যানুয়ালি 5% আবার বাড়তে পারে, এটাও বলা আছে। দ্য ইনফ্লেশন রেট, হ্যাঁ, অফ বাংলাদেশ ইজ 5.5% বলছে, ঠিক আছে, এটা যে ডাটা দেওয়া আছে, এমনিতে আমাদের ইনফ্লেশন রেট বেশি, বাট এখানে বলা আছে 5.5%। The discount rate can be taken as prevailing commercial interest rates, which is 9.5%। এই যে ডিসকাউন্ট রেটটা, এটা একটা দেখবার ইউজ করতে হবে আমাদের ফাইন্যান্সিয়াল ডাটা দেওয়ার সময়। এটা বলা আছে 9.5%। আচ্ছা, এখন দেখো, প্রিপেয়ার এ রেড স্ক্রিন স্টাডি ডকুমেন্টিং এনি সাজেশন অ্যাজাম্পশন দ্যাট ইউ আর রিকোয়ার্ড টু মেক। কোন অ্যাজাম্পশন আরো নিতে হইতে পারে তোমার, মানে এই ডাটা শুধু মানে সাফিসিয়েন্ট যদি না হয়, আরো কিছু লাগতে পারে। এই তো, আমি তো মিটিং তো রেকর্ড করতেই চাই, তোমার ইয়ে লাগবে না? এই যে ক্যাপশন, রিকোয়েস্ট ক্যাপশনস ফর দ্য মিটিং আবার কি? এই ক্যাপশন আবার কি? আচ্ছা, এটা রেকর্ড করতেছি আমি অলরেডি, হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা বলতেছি যে প্রিপেয়ার, তাহলে রেড স্ক্রিন এটা প্রিপেয়ার করতে বলছে, যেটা কোনো অ্যাজাম্পশন লাগলে আমরা নিব। অপটিমাম টিল্ট অ্যাঙ্গেল ফর দ্য অপটিমাম সোলার রেডিয়েশন অন দ্য সোলার মডিউল। তাহলে টিল্ট অ্যাঙ্গেল মনে আছে তো, এখানে যেহেতু পিভি প্রজেক্ট, কাজে তোমার টিল্ট অ্যাঙ্গেল অপটিমাম কত হবে, হ্যাঁ, সেটা দেখতে বলছে। ইলেকট্রিসিটি প্রাইস ইন বেস কেস অ্যান্ড ইন দ্য প্রপোজ কেস, তাহলে তোমার ইলেকট্রিসিটি যেটা প্রডিউস করতেছে, হ্যাঁ, সেটা ধরো পার কিলোওয়াট আওয়ার হতে পারে বা এরকম, হ্যাঁ। সেটা বেস কেসে, বেস কেস মানে জেনারেটর থেকে প্রডিউস করলে কত হয়, আর তোমার প্রপোজ কেসে কত হয়, সেটা দেখতে বলছে। আর টলারেন্স অফ ডিজেল প্রাইস ফর উইচ প্রজেক্ট ইজ ভিজিবল, হ্যাঁ। তা ডিজেল প্রাইস, হ্যাঁ, মানে কত বাড়লে বা কমলে এটা স্টিল ভিজিবল ফিজিবল থাকবে, এটা দেখতে বলছে আর কি, হ্যাঁ, এরকম।
আচ্ছা, তাহলে আমরা যে এইগুলা তাহলে বেসিক্যালি এই ইনফরমেশন মোটামুটি দেওয়া আছে। তবে এইসব ক্ষেত্রে সবসময় দেখবা যে যখন তুমি সফটওয়্যার ইউজ করতে যাবা, ডাটা দিতে যাবা, তখন দেখবা হয়তো সব ইনফরমেশন নাও থাকতে পারে। অনেক কিছু তোমাকে মোটামুটি একটু আন্ডারস্ট্যান্ডিং থেকে দিতে হবে, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যে এই ডাটাগুলো তোমাকে সরাসরি বলা নাই, কিন্তু তোমার জেনারেল নলেজ থেকে বা উম, মানে জেনারেল কনসেপশন থেকে তোমাকে হয়তো দিতে হবে, এটা খেয়াল রাখবা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা তাহলে এটার উপর বেস করে এখন আমরা তাহলে সফটওয়্যারটা ইউজ করবো, ইয়ে করবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যেটা ইউজ করবো, রেড স্ক্রিন অনেক ইয়ে আছে, ভার্সন আছে। তো আমি একটু পুরানো ভার্সন ইউজ করি, এটা একটু ম্যানুয়ালি অনেক কিছু ইনপুট দেওয়া যায়। হ্যাঁ, সেটা হচ্ছে রেড স্ক্রিন 4, ওইটা ইউজ করবো। তো ওইটা একটু অন করে নি আমি। আমি তোমাদেরকে ওই ইয়েতে রেড স্ক্রিন 4 এর ইয়েটা দিয়ে দিব, ওটা আমার ইনস্টলটা আছে, ওটা দিয়ে দিব, হ্যাঁ। তো এখন আপাতত আমার কাছে ইনস্টল করা আছে, যেহেতু আমি আমার ওটা ওপেন করি, হ্যাঁ। হুম। আচ্ছা, দাঁড়াও, আমি এটা শেয়ার দেই। দেখো, এই যে রেড স্ক্রিন ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এই যে, এই যে এইটা স্ক্রিন, স্ক্রিনটা এটা, হ্যাঁ, একদম প্রথম ফার্স্ট স্ক্রিন যে স্টার্ট, দেখো। এটা বেসিক্যালি ওই ইয়ে বললাম যে কি বলে, এক্সেল বেসড সফটওয়্যারটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা শুরু করবো, এই পেজ থেকে শুরু হবে। দেখো, এই পেজ আছে, এখানে একটা পেজ আছে, হ্যাঁ। তারপরে জেনার্জি মডেল আছে, আরো পেজ আছে, দেখবো আমরা, আরো পেজ আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি ইনপুট দেওয়া, মানে ডাটা ইনপুট দেওয়া শুরু করবা। যেমন ধরো প্রজেক্ট নেম, হ্যাঁ, প্রজেক্ট নেম ধরো, হুম, পিভি প্রজেক্ট বা কিছু, হ্যাঁ, প্রজেক্ট দিলাম। এটা এটা কিছু না, এটা নাম। এটা তোমার কোনো মানে বেশি কাজ লাগবে না। প্রজেক্ট লোকেশন ধরো কুমিল্লা, না, আমাদের কুমিল্লার কথা বলছে, কুমিল্লা। প্রিপেয়ার ফর ধরো আমরা, হ্যাঁ, আহ, এটা কি বলবো, ধরো ফর টেস্ট, হ্যাঁ, আমরা টেস্ট করবো এটা। প্রিপেয়ার বাই ধরো ট্রিপলি ল্যাব, হ্যাঁ, ল্যাব ক্লাস, ধরো দিলাম, যা যা এটা দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, প্রজেক্ট এখান থেকে দেখো, এইগুলা কিন্তু জাস্ট ইনফরমেশন, জাস্ট এটা এটা কোনো ক্যালকুলেশন বা আমার অ্যানালাইসিস কাজে লাগবে না, এই যে কটা এখন দিলাম। এবার থেকে দেখো, এই যে প্রজেক্ট টাইপ, এইটা এখানে দেখো, এইগুলাতে এই যে তুমি এটা মেনু আছে, হ্যাঁ, এই যে। তাহলে প্রজেক্ট টাইপ কি, আমার প্রজেক্ট হচ্ছে এটা বেসিক্যালি পিভি থেকে পাওয়ার জেনারেট করবে, কাজে এখানে দেখবো অপশন আছে, এই যে পাওয়ার, হ্যাঁ। এই যে আমার পাওয়ার, শুধু আমি একটা সিঙ্গেল টেকনোলজি ইউজ করবো, হ্যাঁ, পিভি ইউজ করবো শুধু, অন্য কিছু না। কাজেই শুধু পাওয়ার দিলাম, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো টেকনোলজি কি, এই যে উইন্ড টারবাইন, আমরা আমরা উইন্ড টারবাইন ইউজ করতেছি না, আমরা পিভি ইউজ করবো, ফটোভোল্টাইক ইউজ করবো। তাহলে দেখো, এই যে এখানে অপশনের মধ্যে এই যে ফটোভোল্টাইক আছে, হুম। আচ্ছা, গ্রিড টাইড, এটা সেন্ট্রাল গ্রিড এখন দেওয়া আছে বাই ডিফল্ট। সেন্ট্রাল গ্রিড না, আমরা কি বলবো, অফ গ্রিড, মনে আছে আমরা কোনো গ্রিডের সাথে কানেক্ট করতেছি না। কাজে আমরা যাব হচ্ছে আইসোলেটেড গ্রিড, এই যে অফ গ্রিড, হ্যাঁ, এই যে অফ গ্রিড, বাস। ঠিক আছে, এতটুকু হয়ে গেল না, এগুলা কিন্তু লাগবে, এইগুলার উপর কিন্তু তোমার ডিপেন্ড করবে, হুম। আচ্ছা, এরপরে দেখো অ্যানালাইসিস টাইপ আছে একটা, মেথড ওয়ান। মেথড ওয়ানটা হচ্ছে কুইক একটা মেথড, মানে এখানে এটা হচ্ছে খুব একটু রাফ অ্যানালাইসিস, হ্যাঁ, মানে একটু যদি খুব শর্টকাটে তোমার অ্যানালাইসিস করতে হয় সেটা। তো আমরা ইউজ করবো মেথড টু। খেয়াল করো, এখন কিন্তু শুধু এই যে স্টার্ট পেজ আছে একটা, আর একটা এনার্জি মডেল পেজ আছে। যখন এই মেথড টু দিব, খেয়াল করো, হুম, এই যে দেখো এখানে আরো তখন মডেল আসছে, এই যে স্টার্টার আছে তো ছিলই, এনার্জি মডেল আছে, কস্ট অ্যানালাইসিস আছে, এমিশন অ্যানালাইসিস আছে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আছে, রিস্ক অ্যানালাইসিস আছে, হ্যাঁ, এগুলো বিভিন্ন মডেল আছে, মানে বিভিন্ন পেজ আসছে। কাজে আমরা কাজে আমরা সবসময় মেথড টুটা ইউজ করবো, এটা একটু ডিটেইল মানে এস্টিমেশন করে, আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো হিটিং ভ্যালু রেফারেন্স। আচ্ছা, ওই যে আমরা এর আগের দিনে ক্লাসে পড়েছি, সেদিন ওই যে বায়োমাস পড়ার সময়, না, হিটিং ভ্যালু আমরা কোনটা ইউজ করবো, দেখো দুইটা আছে, এইচএসভি হায়ার হিটিং ভ্যালু, আর একটা হচ্ছে এলএইচভি, যে লোয়ার হিটিং ভ্যালু। আমরা ওই যে হায়ার হিটিং ভ্যালুতে আবার এক্সট্রা টেকনোলজি লাগে।
এই যে বটমিং টেকনোলজি যেটা বলে, যেটা হচ্ছে তোমার ওই যে কনডেনসেশন করার জন্য, যেটা তোমার ভেপারটা বের হবে সেটা কনডেনসেশন করার জন্য। তো ওই যে ঝামেলা ওখানে, এখানে সেরকম ব্যাপার স্যাপার নাই। হ্যাঁ, কাজেই এখানে আমরা সরাসরি, সরি মেথড টু তো ছিল এই যে এখানে হিটিং ভ্যালুতে আমরা লোয়ার হিটিং ভ্যালু দিব। হ্যাঁ, লোয়ার হিটিং ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে এবার ডাটা, এই যে সাইট রেফারেন্স কনসিডারেশন। এই যে এখন এখানে একটা ক্লাইমেট ডাটা দেওয়া আছে, এই যে অটোয়া, মানে এই ক্যানাডার। হ্যাঁ, তো এটা তো আর আমরা দিব না, আমরা এই যে দেখো এখান থেকে তুমি সিলেক্ট ক্লাইমেট ডাটা লোকেশন, আমাদের কি কুমিল্লা, কিন্তু আমরা বলছি যে ঢাকার ডাটা দিতে দেওয়ার কথা। এই যে দেখো এখান থেকে তাহলে আমি এই যে ক্লিক করলে এই যে এখানে চলে আসলো। তা আমি দিব বাংলাদেশে, তাই না? কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। হুম, এই যে বাংলাদেশ চুজ করলাম। হ্যাঁ, এই যে এখন এই যে এখানে আছে, হ্যাঁ, লোকেশন। হ্যাঁ, এই যে দেখো আমরা কুমিল্লাও হয়তো থাকতে পারে, কুমিল্লা আছে কিনা দেখতে হবে, কুমিল্লা মনে হয় এখানে নাই। হ্যাঁ, এই কটা আছে। হ্যাঁ, কাজে এখানে বলে সেজন্য বলেও দিছে এখানে ঢাকারটা ইউজ করতে কাছাকাছি মতো। তাহলে আমরা ঢাকার ডাটা ইউজ করি, ঢাকা চুজ করলাম। হ্যাঁ, এই যে ঢাকার দেওয়া আছে, ল্যাটিচিউড আছে, লঙ্গিচিউড আছে, তারপরে এই যে, হ্যাঁ, এগুলো বিভিন্ন ওই যে এলিভেশন, ঢাকার এলিভেশন আর কি। হ্যাঁ, সি 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 লেভেল থেকে। আচ্ছা, তারপরে এই যে টেম্পারেচার, তারপরে এই যে এখানে দেখো এই যে কই গেল, এই যে ডেইলি সোলার রেডিয়েশন হরিজন্টাল সার্ফেসের উপর, এই যে হরিজন্টাল। তাহলে এই যে দেখো দেওয়া আছে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে ভ্যালু দেওয়া আছে। অ্যানুয়াল দেওয়া আছে হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 4.65। হ্যাঁ, এত কিলো, এত কিলোমিটার পার স্কোয়ার মিটার পার ডে। হ্যাঁ, তারপরে প্রেশার আছে, হ্যাঁ, উইন্ড স্পিড আছে, এই যে 10 মিটার হাইটে, হ্যাঁ, টেম্পারেচার আছে, এগুলো সব এগুলো আছে। তো এটাকে তুমি সিলেক্ট করার পরে এই যে এখানে দেখো এই যে পেস্ট ডাটা, এই যে সবুজটা যেটা, এটাতে ক্লিক করবা। হুম, এই যে এখন দেখবো আমার এখানে ডাটা চলে আসছে। তো আমার এখানে যেটা করতে হবে, শো ডাটা, শো ডাটা অপশনে ক্লিক করলে এই যে এইখানে দেখো এই যে নিচে একটা উইন্ডো চলে আসছে। এই যে ডাটাগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, দেখো এই যে লোকেশন লোকেশন দেওয়া আছে। হুম, এবং প্রজেক্ট লোকেশনটা, প্রজেক্ট লোকেশন দেখো, প্রজেক্ট লোকেশন আমরা এই, এইটা কিন্তু দেখো ঢাকারটা দিয়েছে। আমার ক্লাইমেট ডাটা লোকেশন 23.7 ডিগ্রি নর্থ আর 90.4 ডিগ্রি ইস্ট। এটা ঠিক আছে, এটা ঢাকার। এখন ওরা ওরা ধরে নিছে, সফটওয়্যার ধরে নিছে আমি ঢাকার জন্য অ্যানালাইসিস করবো, কিন্তু আমি করতে কুমিল্লার জন্য। কুমিল্লারটা আমাদের ভ্যালু না দেওয়া আছে, কুমিল্লার ল্যাটিচিউড লংজিটিউড দেওয়া ছিল। আচ্ছা, কুমিল্লার ল্যাটিচিউড 23.443 ডিগ্রি নর্থ। হ্যাঁ, 23.43, তাহলে এটা ঠিক করো 23। হ্যাঁ, দেখি 3.43, এই যে, হ্যাঁ, নর্থ 20.44, আচ্ছা 4, এক এক ঘর নেয় আর কি, এই যে এটা 40 আসছে এখানে। আর কুমিল্লার ইয়েটা এখানে আমার কাছে এখানে দেওয়া নাই, কুমিল্লার লঙ্গিটিউডটা আমি দেখে নিচ্ছি। হুম, দেওয়া longitude, কুমিল্লার লঙ্গিটিউড হচ্ছে 91.18 ডিগ্রি। হ্যাঁ, 91.18 ইস্ট। আচ্ছা, তাহলে 98.18। হ্যাঁ, তাহলে এখানে দিব 98 সরি এটা, হ্যাঁ, 98.18। সরি এখানে ইয়ে গেছে, এটা আগে বুঝছি নাই। Wait, হ্যাঁ, তাহলে এটা হলো 20, এটা হচ্ছে 98.18। ঠিক আছে, এটা ঠিক করে দেই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি প্রজেক্ট লোকেশন ঠিক করে দিছি। হ্যাঁ, আচ্ছা, এখন এখন খেয়াল করো যে আহ আমরা এখন রেডিয়েশন, দেখো রেডিয়েশন ডাটা ইচ্ছে করলে তো আমাদের মনে আছে যে রেডিয়েশন ডাটা কিন্তু দিয়ে দিয়েছিল, এটা ঢাকা, ঢাকার ডাটা অটোমেটিক নিয়েছে। হুম, তো তুমি রেডিয়েশন ডাটা দিতে চাও তাহলে পারবা। এই যে যেমন ধরো জানুয়ারির জন্য ছিল রেডিয়েশন 3.44, এখানে কত আছে, এখানে আছে দেখবা 4.36। কাজ তুমি যদি দিতে চাও 3.44, এই যেটা ক্লিক করলে, ডাবল ক্লিক করলে 3.44 তুমি দিতে পারো, 3.44, এই যে দেখো এটা থেকে যাবে, এই যে 3.44। তারপরে ধরো কত ছিল, 4.1, তার 5.11, 4.1, এটা হচ্ছে 4.1, 5.11। হুম, এভাবে আমি সবগুলো ডাটাই দিতে পারবো। হুম,
তারপরে 5.58, তারপর হচ্ছে 5.58, এরপরে 4.76, 3.8, 4.76, 3.8, 4.76, 3.8। তারপরে কোন মাসে? জুলাইয়ের না? জুলাইয়ের হচ্ছে 3.98, 4.15, 3.98, 3.98, 3.98, 4.15। তারপরে 4.15, তারপরে 3.79, 3.74, 3.79, 3.79, 3.74। হ্যাঁ, আর কি আছে? 3.79, 3.74, তারপর 3.79, 3.36। হ্যাঁ, 3.79, 3.79, 3.36। এই, তাহলে আমাদের অ্যাভারেজ দেখো কত আসে, অ্যানুয়াল হচ্ছে 4.13। হ্যাঁ, এবার তুই ম্যানুয়ালি বসাতে পারবে। আর যদি মানে ডাটা যদি না দেওয়া থাকে ইয়েতে, কোশ্চেনে, তাহলে তোমার ওই যেটা লোকেশন ডাটা নিয়েছিলাম সেই ডাটা ইউজ করবো। ঠিক আছে, তা আমি যেহেতু কোশ্চেন দেওয়া হচ্ছে সেজন্য ম্যানিপুলেট চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত আমাদের ফার্স্ট পেজটা, এই ফার্স্ট পেজ ডাটা দেওয়া হয়ে গেছে। হুম, আচ্ছা, নেক্সট তাহলে আমরা এই যে এনার্জি মডেলে যাব। খেয়াল করি এনার্জি মডেল। হ্যাঁ, এটা সিলেক্ট করি। এই যে, আচ্ছা, এনার্জি মডেলে যাওয়ার পরে দেখো কিছু জিনিস অলরেডি চলে আসছে। এই যে গ্রিড টাইপ অফ গ্রিড বলে দিছি। এই যে অলরেডি ওখানে বলেছিলাম, এই জন্য এটা চলে আসছে। এটা আর এখানে তুমি চেঞ্জ করতে কিন্তু পারবা না। হ্যাঁ, এটা ওখান থেকে ফার্স্ট পেজ থেকে আসছে। টেকনোলজি দেখো, রেসিপ্রোকাল ইঞ্জিন, রেসিপ্রোকেটিং ইঞ্জিন। হ্যাঁ, মানে এটা কি? আচ্ছা, তার আগে বলে সরি, আমি একটা জিনিস বলি নেই। এই যে পাওয়ার প্রজেক্ট, তো দেখো বেস কেস পাওয়ার সিস্টেম, বেস কেস। বেস কেস মানে যার সাথে আমি কম্পেয়ার করবো, তার মানে যেটা আমার অলরেডি ছিল, তাই না? তাহলে আমাদের কি ছিল? জেনসেট ছিল, তাই না? আমরা ওই যে ডিজেল জেনারেটর ইউজ করতেছিলাম, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের অফ গ্রিড ঠিকই আছে। তাহলে টেকনোলজি আমাদের জেনারেটর ছিল, তাই না? ডিজেল জেনারেটর, এটা দেখো তো কোথায়। চলো, আচ্ছা, আদার দিব নাকি? আচ্ছা, না, এটা যদি আমি ইঞ্জিনই বলি, আর এখানে তোমার জেনারেটর ডিজেল দিতে হবে না? এই যে ন্যাচারাল গ্যাসের বদলে ডিজেল অপশন আছে না? দেখি দাঁড়াও, কই গেল? এখানে ডিজেল অপশন নাই না? তাহলে এটা আমার মনে হয় এই যে আছে, আছে ডিজেল। হ্যাঁ, ডিজেল, এই যে লিটার। হ্যাঁ, এই যে এইটা দেখো। তাহলে এই জেনসেট মানে রেসিপ্রোকেটিং ইঞ্জিন দিলে হবে, রেসিপ্রোকেটিং ইঞ্জিন। আর হচ্ছে ফুয়েল টাইপ দিবা হচ্ছে, যেটা বলা আছে সেটা ডিজেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে, ওই যে ওই যে ডলার দেওয়া, সেটা আমি চেঞ্জ করি না। দেখি এই যে স্টার্টে আবার ব্যাক করি একটু, দেখবা কোনো এক জায়গায় শো সেটিংসটা দিইনি, সরি, শো সেটিংসটা দিয়ে দিই। এই যে, এই যে এটা, হ্যাঁ, এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিকই আছে। এই যে কারেন্সি ডলারে দিব না। হ্যাঁ, কারেন্সি চেঞ্জ করব, বাংলাদেশি কারেন্সিতে দিব। এখন বিডিটি কোথায় আছে কিনা দেখে নিই একটু। হুম, এটা মনে হয় বিডিটি সরাসরি বলা থাকে না, এটা বাংলাদেশ লিখলে এটা, এটা মানে বাংলাদেশটা অপশনটা চুজ করা যায়। দাঁড়াও, এই যে বাংলাদেশ অপশনটা আছে। হ্যাঁ, এটা চুজ করে দাও। এই যে কারেন্সি হচ্ছে বাংলাদেশ কারেন্সি। এই যে এটা দিয়ে, এই যে এটা এই যে হয়ে গেছে। এখন দেখো, এখন যদি আমি এই যে এনার্জি মডেলে যাই, এই যে দেখো, এখন বিডিটি চলে আসছে। হুম, তাই এটাই আমার দরকার। আমার তো ডাটা বিডিটি দেওয়া আছে, তো সেজন্য। তাহলে ফুয়েল রেট দেওয়া ছিল বিডিটিতে 44 লিটার, না? 44 লিটার, 44 টাকা পার লিটার ছিল। যা, এটা কম। এখনকার হয়তো রেটটা না এটা। তারপরে যেটা দেওয়া আছে সেটাই দিলাম, 44 দিয়ে দিলাম। ক্যাপাসিটি কত ছিল বলা ছিল? ক্যাপাসিটি ছিল হচ্ছে আমাদের 3 কিলোওয়াট। ডিজেল জেনসেট ছিল 3 কিলোওয়াটের। তো এটা এখানে দিয়ে দাও, 3। 3 কিলোওয়াট এই যে দিয়ে দিছি। আর হিট রেট, আচ্ছা, এটা হচ্ছে হিট রেট, মনে আছে? ওই যে হিট রেট বলা হচ্ছে তোমার পার কেজি বার্ন করলে কত কিলো জুল হিট এনার্জি পাও। তো সেটা এই যে কিলো জুল পার কিলোওয়াট আওয়ার। তাহলে আচ্ছা, প্রতি কিলোওয়াট আওয়ারের জন্য, আচ্ছা, এটা হচ্ছে প্রতি কিলোওয়াট আওয়ার জেনারেট করার জন্য। এখানে হিট রেটটা হচ্ছে প্রতি কিলোওয়াট আওয়ার জেনারেট করার জন্য কত কিলো জুল, আহ, মানে কত কিলো, সরি, প্রতি কিলো জুলের জন্য, মানে পার
কিলোওয়াট আওয়ার জেনারেট করার জন্য কত কিলোজুল থার্মাল এনার্জি দিতে হয়। হ্যাঁ, এইটা বলছে মানে থার্মাল এনার্জি যে ডিজেল থেকে দিতে হবে কত, সেইটা। তাহলে এইটা তোমার কি ডাটা দেওয়া আছে কিনা? এটা মানে আমাদের ডাটায় দেওয়া নাই। হুম, না এটা ডাটায় দেওয়া নাই, এটা আচ্ছা এটা এমনিতে তোমাদের দিলে আমি ডাটা দিয়ে দিব, কিন্তু এখানে দেওয়া নাই বলে তাহলে আমরা হিট রেটটা একটু দেখে নেই, ডিজেলের হিট রেট। হ্যাঁ, হিট রেট অফ ডিজেল আমি একটু সার্চ করে নিই। হ্যাঁ, হিট রেট অফ ডিজেল জেনারেটর। হ্যাঁ, উম, এটা বলছে প্রশ্ন তো, তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিক্যাল জেনারেট করার জন্য বলছে 2 আচ্ছা কিলো জুল, আমরা আমাদের লাগবে কি এখানে কিলো জুলে আছে না, এটা হচ্ছে কিলো জুল পার কিলোওয়াট আওয়ার। আচ্ছা, হুম, এটা লিখেছি কিলো জুল পার কিলোওয়াট আওয়ার। ডিজেল জেনারেটর জন্য প্রায় হচ্ছে এই যে যেটা আমি পেলাম 7,200 থেকে 10,000 কিলো জুল পার কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, এটা ভ্যারি করে, তাহলে 7,200 থেকে 10,000, তাহলে আমি 8,000 ধরো ইউজ করি। হ্যাঁ, 8,000 ইউজ করি আপাতত আমাদের এখানে। তো আমি এখানে দেখো 8,000 ইউজ করতেছি, 8,000 কিলো জুল পার ওয়াট আওয়ার। আচ্ছা, আর অ্যানুয়াল কস্ট অপারেশন এই যে দেখো অ্যানুয়াল অপারেশন এন্ড মেইনটেনেন্স কস্ট, এইটা ধরো এই যে মানে কারেন্ট কেসে কত হবে। তো একটা ডিজেল জেনারেটর মেইনটেইন করতে ধরো কত অ্যানুয়ালি 10,000 টাকা ধরি না, এটা কিন্তু ডিজেল কস্টের বাইরে, এটা কিন্তু অত বেশি হবে না, মানে অনেক না। তো ম্যানুয়ালি 10,000 না 5,000 ধরো, ওই যে মাঝে মাঝে ঠিকঠাক করতে হয় বা এটা ডিস্টার্ব করে, ধরো 5,000 ধরলাম। হ্যাঁ, 5,000, এই যে তাহলে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে আচ্ছা এইটা গেল না। আর টোটাল বিটি পার তার ইলেকট্রিক্যাল রেট, ইলেকট্রিসিটি রেট বেস কেসে আমার আর একটু বাকি আছে কি, এই যে আচ্ছা লোডের কথা বলি না, এটা এখনো আসে নাই, আসবে না, কারণ হচ্ছে এই লোড ক্যারেক্টারিস্টিক্স দিতে হবে। তো লোড ক্যারেক্টারিস্টিক্স যে ডিটেইল দেই তাহলে এটা এটা দিতে হবে। হ্যাঁ, ডিটেইল আমি একদম কত কোন সময় কত দিব সেটা। হ্যাঁ, মানে এই যে ডেসক্রিপশনে অনেকগুলো লোড যদি থাকে, তো এই ঝামেলা নাই, যদি টোটাল লোডটা দেওয়া থাকে তাহলে আমি একবারে দিব, এই যে মেথড 1 থেকে, এই যে একবারে। তাই দেখো আমাদের ইলেকট্রিসিটি ডেইলি ডিসি, তা আমরা শুধু মানে এখানে বলা আছে যেটা অলরেডি বলা আছে, লোড বলা আছে তোমার হচ্ছে পিক লোড 2.4 কিলোওয়াট, তাই না? এটা কি ইয়েতে, এটা কি কিলোওয়াট আওয়ারে এনার্জি সারাদিনে, তো তাহলে বলা আছে এটা সাপ্লাইড, যে এসি ডিমান্ড বিং সাপ্লাইড বাই দ্য ডিজেল জেনারেটর 8.4 কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, 8.4 কিলোওয়াট আওয়ার এইটা, তাহলে 8.4, তাহলে এটা এসি ছিল শুধু। হ্যাঁ, তাহলে এখানে দিব, তাহলে 8.4 কিলোওয়াট আওয়ার, এই যে আসছে, এই যে দেখো এইটা তো এখন আমার জেনারেট করতে, এইবার দেখো এই যে হিসাব চলে আসছে। তাহলে তোমার এই যে ইলেকট্রিসিটি রেট যেটা তৈরি পড়ে 11 টাকা করে, 11 টাকা পার কিলোওয়াট আওয়ার। এই যেটা মানে ডিজেলের দাম একটু বেশি কম দিছে, এখন ডিজেলের দাম কত ঢাকায়, বা ঢাকা মানে কি বাংলাদেশে? হ্যাঁ, ডিজেল দাম মনে হয় এখন কত 100 টাকার উপরে না, ডিজেল প্রাইস, ডিজেল প্রাইস ঢাক বিডি, ডিজেল 115 টাকা। হ্যাঁ, দেখবা এই যে 115 টাকা যদি দিতাম, দেখো এই যেখানে যদি আমি 115 টাকা দিতাম, এই যে তাহলে দেখো এটা এই যে দেখো 26 টাকা। হ্যাঁ, এই যে 26.98, দেখছো? তাহলে বেড়ে যেত কিন্তু, তাহলে আমার প্রতি কিলোওয়াট আওয়ারের জন্য 26-27 টাকা প্রায় খরচ করতে হতো। আর 44 দেওয়া আছে দেখে, 44 অনেক কম আসলে, 15 টাকা একটু কাজেই তখন তাহলে 44 যদি দিই আমি দিয়ে রাখি আর কি, তাহলে 11 টাকা করে পড়ে মোটামুটি টোটাল খরচ, মানে ইয়েতে ইলেকট্রিক কস্ট আছে এই যে 34,000, এই যে 34,742 টাকা। আচ্ছা, তাহলে এটা এখন তাহলে দেখো ঠিক আছে একটু, তাহলে এখন এটা হয়ে গেছে, তাহলে কিন্তু ওই যে কস্ট আমি পেয়ে গেছি, যে পার কিলোওয়াট আওয়ারে কস্ট হচ্ছে 11 টাকা করে, 11.33 টাকা। আচ্ছা, এখন এরপরে দেখো এই লোডের ক্ষেত্রে, তাহলে আমার প্রপোজ কেসে তো 100%ই তোমাকে তোমার যে 8.4 কিলোওয়াট আওয়ার যে দরকার, এখন যেটাতে সাপ্লাই দিচ্ছ তুমি, এখন প্রপোজড কেসে মানে পিভির জন্য তুমি কতটুকু চাও, এটা পুরোটাই চাও নাকি অল্প অল্প বেশি কম বেশি চাও? তো এখন আমার কথা হচ্ছে আমি আসলে পুরোটাই চাই, তাই না? আমি তো এটা পুরোটাই রিপ্লেস করবো, কাজে আমার একই রকম এখানেও 8.4 কিলোওয়াট আওয়ারই আমার লাগবে। হুম, আচ্ছা। আর ইন্টারমিডিয়েট রিসোর্স লোড কারেকশন, এটা ইউজুয়ালি কোরিলেশন এটা নেগেটিভ, এটা নেগেটিভ পজিটিভ
আর জিরো, এটা মোস্ট প্রবলি নেগেটিভ, এটা রাখবো আমরা। আচ্ছা, কোনো ব্যাপার একটা কথা বলে কি, এই যে অনেক প্যারামিটার আছে, তো ধরো আরো প্যারামিটার দেখবা আছে, হ্যাঁ, প্যারামিটার কোনটা যদি বুঝতে না পারো যে এটা কি মিন করে, তাহলে তুমি যদি এখানে ক্লিক করো, ওইটাতে ক্লিক করে যাবা কোথায়, হেল্পে। হুম, এই যে রেড স্ক্রিন আছে, রেড স্ক্রিনের হেল্প, দেখবে হেল্প বাটন আছে একটা, হ্যাঁ, ওই গেল হেল্প, এই যে হেল্প আছে, এই যে দেখো, এই যে এখানে হেল্প আছে, বুঝছো? এটা আবার কি বলবো, আমি স্টপ করে, এই যে দেখো, এই যে intermittent resource, এই যে বলা আছে, এটা বলা এই যে the user select intermittent resource load correlation, the three options from the drop down menu is negative, zero and positive। এই যে তাহলে নেগেটিভ কখন দিব দেখো তো, the intermittent resource load correlation is qualitative estimate of how the load is correlated with the intermittent resource, for example solar energy in the case of PV system। হ্যাঁ, negative corresponds to cases where the load is very irregular or occurs mostly when the resource is not available। রাত্রেবেলা রিসোর্স ইজ নট অ্যাভেলেবল মানে রাত্রেবেলা পিভির ক্ষেত্রে, তাহলে নেগেটিভ ইউজ করবা। ইন দিস কেস দ্য মডেল কনসিডার্স দ্যাট লোড অলওয়েজ মেড ফ্রম দ্য ব্যাটারি। জিরো মানে হচ্ছে, এই যে জিরো মানে দেখো এই লাইট, এই যে light used exclusive in the night for the PV example falls into this category। আচ্ছা, zero corresponds to steady load, the model consider মানে steady মানে সারাদিন ধরেই থাকে এরকম। আর পজিটিভ হচ্ছে যখন, তার মানে যখন রিসোর্স থাকবে সেই সময়। তো আমরা এটা কি করবো তাহলে, ধরো আমরা যেহেতু দেখা যাচ্ছে এটা ছোট বাড়ির ক্ষেত্রে, হ্যাঁ, কয়েকটা বাড়ি ঘর, তার মানে রাত্রিবেলা বেশি ইউজ হবে, তাই না? তাহলে আমরা নেগেটিভটাই দিলাম আর কি। হ্যাঁ, এই যে দেখো, এটা চেঞ্জ করতে পারো, নেগেটিভ, জিরো অথবা পজিটিভ, হ্যাঁ, এরকম। কাজে যেটা বুঝবে না সেটা তুমি ওই হেল্প থেকে নিয়ে, হ্যাঁ, এটাকে ক্লিক করে রেড স্ক্রিনে গিয়ে হেল্প থেকে ক্লিক করলেই পেয়ে যাবে, এটা ডিসক্রিপশন দিয়ে দিবে। আচ্ছা, তাই নেগেটিভ রাখলাম। আচ্ছা, এরপরে কি দেখো তো, আচ্ছা তাহলে এই যে পার্সেন্টেজ অফ মান্থ ইউজড, এই যে ইলেকট্রিসিটি, হ্যাঁ, এটা বেস কেসে কিন্তু আসি। এই যে এসি, আমরা ডিসির জন্য কিন্তু এখানে কোনো লোড দেখাই নাই, সেই জন্য শুধু এসির জন্য আসছে। তাহলে বেস কেসে যে মেগাওয়াট আওয়ার, হ্যাঁ, এইটা অফ মান্থ ইউজড, হ্যাঁ, এটা তোমার কত আসছে, 3.066 মেগাওয়াট আওয়ার, হ্যাঁ, মান্থ। আর প্রপোজ কেসও আমি 3.066 মেগাওয়াট আওয়ারই চাচ্ছি। আর পিক লোড অ্যানুয়াল আমি কত চাচ্ছি, পিক লোড 2.3 মনে হয়, বুঝলো না, 2.3 কিলোওয়াট, এইটা, হ্যাঁ, এটা ছিল পিক লোড, তাই না? তাই তো আমার মনে পড়ে, পিক লোড মনে হয় 2.3 বলা ছিল, সরি 2.4 কিলোওয়াট, সরি 2.4 কিলোওয়াট, 2.4 কিলোওয়াট দেওয়া আছে, ঠিক আছে, এই যেরকম। হুম, আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের বেস কেসের ব্যাপারটা। হ্যাঁ, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত বেস কেস হয়ে গেল, শেষ। ওকে, আচ্ছা, এবার দেখো প্রপোজড কেস পাওয়ার সিস্টেম, এই যে এবার আমাদেরটা পিভি। হুম, তাহলে প্রপোজড কেস পাওয়ার সিস্টেম দেখো, এই যে ইনভার্টারের ক্যাপাসিটি কত নিবা, এই যে, হ্যাঁ, তাহলে দেখো পিক লোড আমাদের 2.4, তাহলে ইনভার্টার আমরা একটু বাড়াই নি, তাই না? ধরো কত, 25% বাড়াই নি, বা হ্যাঁ, তাহলে কত হবে, 2.4 এর সাথে তো আমি গুণ দিব হচ্ছে, আমি এটা গুণ দিই নেই, আমার টোটাল 2.4 কিলোওয়াট তো এসি, তাহলে আমার লাগবে ধরো 2.4 এর সাথে গুণ দেই আমি 1.25, হ্যাঁ, 25% বাড়াই, 1.25, তাহলে 3, হ্যাঁ, তাহলে আমি এটা 3 কিলোওয়াট নিচ্ছি, 3 কিলোওয়াটের ইয়ে নিচ্ছি, ইনভার্টার নিচ্ছি, হ্যাঁ, এই যে ইনভার্টার এফিসিয়েন্সি ধরো কত, 95% ধরি, না 95% থাকে সাধারণত ইনভার্টার আছে। মিসেলেনিয়াস লস যদি ধরতে চাও, ধরো আমি 5% ধরলাম, একটু যদি আমি একটু সেফ থাকতে চাই তাই আর কি, হ্যাঁ, 5% ধরলাম। আচ্ছা, এরপর দেখো ব্যাটারি, ব্যাটারির ক্ষেত্রে বলা আছে এই যে ডেজ অফ অটোনমি, আমাদের কোশ্চেনে বলা ছিল 4 ডেজ অফ অটোনমি, 4, তাহলে এখানে 4 দিলাম। হুম, আচ্ছা, ভোল্টেজ কত, ব্যাটারি ভোল্টেজ ছিল 48, 48 ভোল্ট। এফিসিয়েন্সি, ব্যাটারি এফিসিয়েন্সি কত ধরবা, 80%, 80% ধরি, হ্যাঁ। তারপরে ম্যাক্সিমাম ডেপথ অফ ডিসচার্জ, এই যে মনে আছে ওই যে আমরা ওই যে ক্যালকুলেশন সময় যখন করছিলাম ডিজাইন, তখন ছিল, তো 60% ধরি, হ্যাঁ, 60%। চার্জ কন্ট্রোল এফিসিয়েন্সি, তবে চার্জ কন্ট্রোলার থাকে একটা, ওটার এফিসিয়েন্সি ধরো, এটা এটা বেশি, তাই 95% ধরি, হ্যাঁ, 95%। আচ্ছা, আচ্ছা, তারপরে টেম্পারেচার কন্ট্রোল মেথড, এখানে দেখো কয়েকটা অপশন দেওয়া আছে, অ্যাম্বিয়েন্ট, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট, মিনিমাম, হ্যাঁ, এটা হচ্ছে যে এখন তুমি ওই সাইটে তুমি টেম্পারেচার কন্ট্রোল করো কিনা। তো ঘটনা হচ্ছে এখানে আমরা টেম্পারেচার কন্ট্রোল করবো না, তাই না? এটা একটা পিভি সিস্টেম, কাজে আমরা টেম্পারেচার ওই অ্যাম্বিয়েন্ট আশেপাশে যা থাকবে সেটাই থাকবে, সেখানে অ্যাম্বিয়েন্ট। ওকে, আচ্ছা, এবার দেখো ক্যাপাসিটি, এই যে তাহলে তোমার ক্যাপাসিটি কত, এই যে ব্যাটারি ক্যাপাসিটি কত লাগবে দেখো,
এখানে এই যে অ্যাম্পিয়ার আওয়ার, ওরা হিসাব করে, আমি যে ডাটা দিয়েছি তার মধ্যে এই যে হিসাব করে অলরেডি বলছে 1320 লাগবে। তাহলে আমারও তাহলে লাগবে 1320। এই যে ওদের ক্যালকুলেশন থেকে আমি লিখে দিচ্ছি, এই 1320 দেখো, এটাই আমি দিলাম। হুম, ঠিক আছে। তাহলে এটা লাগবে, তাহলে এই যে 63টা ব্যাটারি লাগবে, এই যে ব্যাটারি হচ্ছে কিলোওয়াট, 63 কিলোওয়াট আওয়ার আর কি হিসাবে ব্যাটারি লাগবে। এটা এই যে 1320 হচ্ছে আমার, ওই যে এখান থেকে ওদের ক্যালকুলেশন, এখানে তুমি যে যেভাবে দিবা এই যে ভ্যালুগুলা সেই হিসাবে ওই যে ব্যাটারি ক্যাপাসিটি আসবে। তাই এটা পুরোটাই আমি 100% ওখান থেকে দিব, তো ওই জন্য ব্যাটারি ক্যাপাসিটি 1300 পুরোটাই দিচ্ছি। আচ্ছা, এটা 63 এখান থেকে ক্যালকুলেশন থেকে আসছে ব্যাটারি, তাহলে ওদের ইয়ে 63 আসলো। আচ্ছা, 63টা ব্যাটারি লাগবে, এটা এরকম দেখাচ্ছে আর কি, আর কিছু না। হ্যাঁ, কারণ এখানে মনে হয়, তাই আমার ধারণা, দেখি তাও একটু দেখে নিই, আমি নিজেও তো আর সবসময় ইউজ করি না, এটা দেখে নিই। ব্যাটারি কিলোওয়াট ক্যাপাসিটি, এটা আসলে that the item is calculated to help the user determine the cost of battery bank required to the upgrade. The battery cost will vary depending on the type of battery selected. This cost is related to the battery size, তো capacity or voltage. তো note the kilowatt hour of battery capacity, not accumulated kilowatt energy stored. আচ্ছা, the user should note that এত lifetime of the battery. আচ্ছা, ঠিক আছে, এটা কিলোওয়াট আওয়ার হচ্ছে ইয়ে হিসাবে, তাই না? এই যে এটা দিস কস্ট ইজ রিলেটেড টু দা ব্যাটারি সাইজ, এটা ব্যাটারি সাইজ হিসেবে সিলেক্টেড অ্যাবাভ ওই যে তাহলে 63 কিলোওয়াট আওয়ার হিসেবে, মানে এতটা ইউনিট কিলোওয়াট আওয়ার হিসেবে ব্যাটারি ইউনিটকে ধরে আর কি, সেই হিসাবে আমাদের 63 ক্যালকুলেশন করে 63টা দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, থাকবে এটা। আচ্ছা, এবার দেখো পিভির কথা আসছে, এই যে ফটোভোল্টাইক, ফটোভোল্টাইক টেকনোলজি, ফটোভোল্টাইকটা, হ্যাঁ। এই যে রিসোর্স অ্যাসেসমেন্ট। আচ্ছা, সোলার ট্র্যাকিং মোড, সোলার ট্র্যাকিং মোড এখানে অপশন আছে দেখো। সোলার ট্র্যাকিং মানে পিভিটা আমি কি ফিক্সড রাখবো, নাকি এই যে ওয়ান এক্সিস এ ঘোরাবো, না আজিমাতে দিয়ে থাকবে, কিরকম থাকবে? এটা ইউজুয়ালি আমরা ফিক্সড রাখি, তাই না? ফিক্সড মানে হচ্ছে একভাবে তুমি ইনস্টল করে রাখবা, একটা সার্টেন ব্যাকপ্যাক দিয়ে একভাবে ইনস্টল করে রাখবো কাজেই। তাহলে সোলার ট্র্যাকিং মোড হবে ফিক্সড, কোনো আমি ট্র্যাকার ইউজ করতেছি না, ঠিক আছে। স্লোপ, এই যে স্লোপটা, এই যে স্লোপের কথা দেখো। আচ্ছা, স্লোপ আমি কত দিব? 23, এটা যেহেতু ইয়েতে ছিল, কুমিল্লার ইয়ে কত ছিল? 23 পয়েন্ট, যেহেতু কুমিল্লার 23.7, তাই না? ক্লাইমেটে 23.7, তা এটা দিই, 23.7 দিলাম। এটা দিই, পরে এটা ঠিক করবো, 23.7 থাকলো। আর আজিমাত হচ্ছে, মনে আছে আজিমাত হচ্ছে তোমার সাউথের দিকে মুখ করা কিনা? তো আমি আজিমাত ওই সবগুলোকে সাউথের দিকেই মুখ করে বসাবো, তাহলে আজিমাত অ্যাঙ্গেল 0 ডিগ্রি আজমত অ্যাঙ্গেল, মানে এটা সাউথ ফেসিং, টোটালি সাউথ ফেসিং, সেটাই আমরা চাই, তাই না? কল্পনা করে যাবো। আচ্ছা, এখন তাহলে দেখো, এই যে এবার দেখো ডাটা দেখাচ্ছে, এই যে তোমার এই যে যে স্লোপ, এই স্লোপে গেলে দেখো, এই যে এইটা হচ্ছে আমরা ডাটা দিয়েছিলাম হরাইজন্টাল ডাটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে দেখো ডেইলি সোলার রেডিয়েশন অন টিল্টেড, এই যে টিল্ট মানে 23.7 ডিগ্রি, এই যে এই টিল্টেডে থাকলে এই যে দেখো বাড়ছে কিন্তু। অ্যানুয়াল ছিল 4.13 কিলোওয়াট আওয়ার পার স্কোয়ার মিটার পার ডে, এটা তো 4.35 হয়েছে, তো টিল্টে ডেফিনেটলি বেটার আসবে। এখন আমাদের কোশ্চেনে একটা ছিল, মনে আছে তোমাদের? এই যে এখানে আমি বলি, আমি মুখে বলি কোশ্চেনটা, যে অপটিমাম টিল্ট অ্যাঙ্গেল ফর দা অপটিমাম সোলার রেডিয়েশন অন দা সোলার মডিউল। হ্যাঁ, অপটিমাম টিল্ট অ্যাঙ্গেল বলছে। আচ্ছা, আমি দেখাই দিই একবার, তাহলে তোমাদের মনে থাকবে, মানে মনে পড়বে, এটা তো খেয়াল নাই। দেখো কোশ্চেনটা একবার দেখাই। এই যে এই যে দেখো, এই যে 2 নম্বর ছিল, এই যে অপটিমাম টিল্ট অ্যাঙ্গেল ফর দা অপটিমাম সোলার রেডিয়েশন অন দা সোলার মডিউল। তাহলে অপটিমাম মানে ম্যাক্সিমাম কোন টিল্ট অ্যাঙ্গেলে রাখলে তোমার ওই অ্যানুয়ালি ম্যাক্সিমাম রেডিয়েশন পড়বে। তো সেটার জন্য তাহলে আমি কোথায় চেঞ্জ করতে পারি দেখো, আমি বলতে দেখাচ্ছি যে আমরা, এটা স্ক্রিন গেল কই? এই যে এখন তুমি দেখো, এই যে দেখো আমি 23.7 দিছি তো, এইটা তাহলে তোমার অ্যানুয়াল আসছে 4.35। এটা যদি আমি একটু চেঞ্জ করি, ধরো 25 করি, তো 4.35ই থাকে না? যদি 30 করি, কমে যায়, হ্যাঁ। 28 করি, আরে 4.34 কমে যায় না? তাহলে 23.7 যখন দিলাম, হ্যাঁ, তখন 4.3, এটা তো আমি বেশি আছে। নিচের দিকে নামাই দেখি, 20 করি দেখি, 4.35 থাকে। এটা যদি 15 করি, 4.3 কমে যায়, হ্যাঁ। যদি 18 করি, 4.34 কমে যায়। তাহলে যেটা দেওয়া আছে এটাই কিন্তু বেস্ট অপশন আমার তাহলে।
তাহলে 23.7 ডিগ্রিতে 4.35 থাকে। তার মানে হ্যাঁ, এটা ঠিকই আছে, তাই না? এটাতে কোনো সমস্যা নেই তাহলে আমার। তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এটা আমার ডেলি রেডিয়েশন, এটাই অপটিমাম। তাহলে অপটিমাইজড টিল্ট অ্যাঙ্গেল হচ্ছে 23.7 ডিগ্রি। তার মানে হচ্ছে আমার ওই এটা ঠিকই আছে, ওই ল্যাটিচিউড হিসেবে বসালে ম্যাক্সিমাম রেডিয়েশন আমি কালেক্ট করতে পারবো। আচ্ছা, এরপরে আসো, এই যে অ্যানুয়াল সোলার রেডিয়েশন, এই যে মেগাওয়াট আওয়ারে যদি পার মেগাওয়াট আওয়ার এনার্জি যদি দেখো 1.51 মেগাওয়াট আওয়ার পার স্কোয়ার মিটার হয়। আর তোমার টিল্ট করলে, ওই যে হরিজন টিল্ট করলে 1.59 মেগাওয়াট আওয়ার পার স্কোয়ার মিটার হয়েছে। ঠিক আছে, আমাদের ভালো দিকে value। এখন আছো ফটোভোল্টাইক, মানে হচ্ছে তোমার এবার হচ্ছে ইয়েতে কোন প্যানেল আমরা ইউজ করবো, কোন মডিউল ইউজ করবো। দেখো মনো, এটা হচ্ছে মনো সিলিকন। মনো সিলিকন মানে হচ্ছে এই যে মনো পলি, হ্যাঁ, অ্যামরফাস, এই যে ক্যাডমিয়াম টেলুরিয়াম, হ্যাঁ, সিআইএস, হ্যাঁ, এইগুলা আছে বিভিন্ন মডেল। তা আমরা মনো সিলিকন মানে হচ্ছে মনোক্রিস্টালাইন সিলিকন সোলার সেল। তো এটাই আমরা ইউজ করবো, হ্যাঁ, মনোক্রিস্টালাইন যেটা, সেটারই এফিসিয়েন্সি হতে ভালো। আচ্ছা, এখন এটার তোমার এই যে এটা আমরা ঠিক করতে হবে, হ্যাঁ। এই যে ম্যানুফ্যাকচারারটা কোথায় যেন আছে, দাঁড়াও, মডেল কোথায় ছিল, এখানে নাকি? থেকে যেন আমরা দিতে পারি। আহ, একটা অপশন কোথায় আছে, এই যে সরি, এইখানে, এই যেটা আড়ালে পড়ে গেছে, এই ডান দিকে দেখো, এই যে সি প্রোডাক্ট ডাটাবেস, এই যে কোনটা আমি চুজ করব। এই যে এখান থেকে দেখো, এখানে গেলে আমাকে ডাটাবেস দেখাবে। এই যে দেখছো, এই যে আসছে সিস্টেম পাওয়ার, এই যে ম্যানুফ্যাকচারার, হ্যাঁ। আমরা বিপি সোলারের কথা বলছি, এই যে বিপি সোলার আছে, এখানে আরো অনেক আছে আর কি। হম, এখানে বিপি সোলার কথা বলছি, আমরা বিপি সোলার ধরি। মনোক্রিস্টালাইন, হ্যাঁ, ক্যাপাসিটি পার ইউনিট 10 ওয়াট। আরো বড়টা দিতে হবে না, আমাদের দরকার কত ছিল, 250 ওয়াটের কথা বুঝতো না। এই তো, এইগুলা কত, 75 ওয়াট। আরো বড় দেখি কত আছে এখানে, হ্যাঁ, আমি দেখি নাই, খেয়াল নেই আমার। দেখি, 85 ওয়াট, এখানে কি অপশনের মধ্যে নাই হয় নাকি? 90 ওয়াট পর্যন্ত দেখা যাচ্ছে আছে, হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে 90 ওয়াট পর্যন্ত আছে। আর কি এগুলা, এগুলা কত, এবার না, 160 ওয়াটও আছে। হম, 160, 70 আছে। 100, এই যে এইখানে দেওয়া আছে 165, 185 পর্যন্ত দেখা যাচ্ছে আছে। 175, এগুলো কম না, তাহলে আমাদের মনে হয় এখানে হায়েস্ট যেটা অ্যাভেলেবল এখানে মডেল দেওয়া আছে, সেটা হচ্ছে 185 ওয়াট, হ্যাঁ। তাহলে এটাই আমরা ইউজ করি, ঠিক আছে। এটা আমি নিচ্ছি, হ্যাঁ। এই যে দেখো, তাহলে চলে আসছে। এই যে, তাহলে পাওয়ার ক্যাপাসিটি, এই যে কিলোওয়াট, এই যে 0.19 কিলোওয়াট, মানে 185, তো ওই যে এটা 190 ধরছে আর কি। এইটা এটা একটার জন্য, কিন্তু দেখো এই যে এটা চুজ করছি আমরা, এই যে দেওয়া আছে এখানে, হ্যাঁ। এই যে 1 ইউনিট, একটা ইউনিট করছে, মানে একটা মডিউল ধরছে। একটা মডিউল থেকে তোমার যে টোটাল ক্যাপাসিটি, টোটাল যে তোমার দরকার, তার 7.7% আসছে, কিন্তু তোমার কিন্তু পুরো 100% আসে নাই। হ্যাঁ, মানে যে ডেফিনেটলি একটা মডিউল দিয়ে তো তুমি আসলে কভার করতে পারবা না, তাই না, পারার কথা না। তো সেই জন্য আমার যেটা করতে হবে, এই যে নাম্বার অফ ইউনিটস চেঞ্জ করতে হবে, হ্যাঁ। হুম, আচ্ছা আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে নিই আগে। এই যে কন্ট্রোল মেথড, কন্ট্রোল মেথড আমার ডাটা দেওয়া এইগুলো, কিন্তু এই বাকি ডাটাগুলো, যে 14% এগুলো চলে আসছে, এটা আমার কিছু করার নেই, এটা এই ইউনিট থেকে চলে আসছে, হ্যাঁ। তারপরে এই যে ডি রেটিং, তারপরে এই যে সোলার কালেক্টর এরিয়া, এগুলো সব অলরেডি ডাটাবেস থেকে চলে আসছে। হুম, তাহলে এইটা আমি চেঞ্জ করবো। দেখো এই যে হলুদ যেটা, এই যে কন্ট্রোল মেথড, এই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্র্যাকিং, এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্র্যাকিং আমরা ইউজ করতেছি, নর্মালি ইউজ করি না। কাজে আমরা ক্ল্যাম্প, মানে ফিক্স থাকবে, হ্যাঁ। এই যে ক্ল্যাম্প ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা ব্যাপার, উম আমার কয়টা ইউনিট লাগবে, আমি 7.7%, আমার 100% অ্যাটলিস্ট কাভার করতে হবে মডিউল দিয়ে। কাজে আমার মডিউলের সংখ্যা বাড়াইতে হবে। সেটা তুমি কোথায় চেঞ্জ করবো, এই যে আবার প্রোডাক্টে যাও। দেখো প্রোডাক্টে যাচ্ছি আমি, ঠিক আছে। দেখো প্রোডাক্ট, এই যে আবার প্রোডাক্টে ঢুকতেছি। এই যে বুঝলাম তো, দাঁড়াও। হুম, এই যে দেখো, এই যে মডিউল নাম্বার অফ ইউনিটস, তাই না?
আমি এখানে দেখো তো 10টা যদি দেই কি অবস্থা দাঁড়ায়? ওয়াট কত? 1885, 1850 ওয়াট। না, আমাদের মনে হয় কত ছিল? পিক ছিল হচ্ছে 2 পয়েন্ট কত যেন ছিল। তাহলে মনে হয় আরো বেশি দিতে হবে, 2.4 না 2 পয়েন্ট কত ছিল, না 2.4 ছিল মনে হয়। তো 15টা দিলে এই, বা 14টা দিলে এটা মোটামুটি আসে, তাই না? 13টা দিলে দেখি তো, 13টা দিয়ে দেখি হ্যাঁ কত পার্সেন্ট কভার করে দেখি। এই যে 100% চলে আসছে, দেখো 2.41। হ্যাঁ, আমাদের 2.4 ছিল। কোথায় যেন ইনপুট দিছি না, মনে আছে? 2 পয়েন্ট, এই যে দেখো, এই যে প্রপোজড কেসে এই যে পিক লোড ছিল অ্যানুয়াল 2.4 কিলোওয়াট। হ্যাঁ, তাহলে এই যে 2.4 কভার করছে। 13টা ইউনিট দিলে, 13টা ইউনিট দিলে 2.4 কভার করে। এখন তুমি এটা যদি একটু বাড়ায় দাও, এটা একটু বাড়ায় দিতে পারো যে আমি 100% যা আমার দরকার লোড, হ্যাঁ লোড একটু বাড়ায় দিব, সেক্ষেত্রে আমি একটু ধরো আরো যদি 100-র বদলে 120%, 120 মানে 20% বাড়ায় দিই যদি, হ্যাঁ, তাহলে আমি একটু সংখ্যা বাড়ায় দিব, ঠিক আছে? মানে শুধু 100% একদম টাইটায় না দিয়ে একটু যদি বাড়ায় দেই, ধরো 18টা যদি দেই, তাহলে মনে হয় আমার কত চলে আসে? বেশি হয়ে গেছে, 38% বাড়ানোর দরকার নেই। এত বাড়ার লাভ নাই, কারণ কষ্ট আবার তখন বেশি আসবে তখন, তাই না? তো আমার ওইটা করবো না আমরা। দেখো, তাহলে 18টা না, আমি 13টা 15টা যদি দেই, দেখি কত পার্সেন্ট বাড়ে। আচ্ছা, এই 15% বাড়ছে না? তাহলে 15টা জায়গায় আমি 16টা দিই, হ্যাঁ 16টা, আরেকটা বাড়ায় দিই। এবার এটা 16টা দিই, হ্যাঁ 16টা। ওকে, 123, এটা enough, হ্যাঁ 123%। তো একটু বাড়ায় ফেলছি। আচ্ছা, তাহলে 16টা ইউনিট দিলাম, এটা থাকলো। এবার দেখো, আচ্ছা, আচ্ছা, আমার তাহলে আহ আর এখানে কি মিসলিয়াস লস কার ধরবো? আর ধরো ধরো 5% ধরি না, 5% ধরে রাখি, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো, এই যে ক্যাপাসিটি ফ্যাক্টর 12%, ঠিক আছে চললো। ইলেকট্রিসিটি ডেলিভার টু লোড, হ্যাঁ, তো মেগাওয়াট 2.48 মেগাওয়াট আওয়ার দিচ্ছে, মেগাওয়াট আওয়ার দিচ্ছে 2.48। হ্যাঁ, এই সব মিলাই টিলাই মানে লসটা সব ধরা পড়ে, যেটা কিনা আমার 81% কভার করে মনে হয়। দেখো তো আমাদের মেগাওয়াট আর কত ছিল? হ্যাঁ, এটা মনে হয় দেখি, এটা মনে হয় তাহলে মিট করেনি পুরাটা, না? এই যে সামারিতে এই যে 100% মিট করে নাই। কেন? তো আমার মেগাওয়াট আর কত দেখো তো, এই যে 3.066 হওয়ার কথা। হুম, 3.066 আমার আসছে কত? তাহলে 3.066 তো আসে নাই, আমাদের কত আসলো? আমাদের আসছে 2.48। হ্যাঁ, তাহলে 81%। এইখানে তাহলে বাড়াইতে হবে না? তাহলে আমার ইউনিট বাড়াই দিতে হবে। যেমন লস যদি আমি কমাই দিই, তাহলে মানে এটা বেড়ে যাওয়ার কথা। দেখো তো 2.48, তো আমি দেখো তো লস জিরো করে দিলাম। এই যে এটা বেড়ে গেছে, দেখছো? তো লস তো খামোকে ইচ্ছা মতো কমাবো না, তো লস আমি দিয়ে দিই 5% থাকুক। হ্যাঁ, 5% থাকুক লস। কিন্তু তাহলে আমি, তাহলে কোথায় বাড়াবো? এই যে দেখো, ইউনিট বাড়াবো। ওকে, ইউনিট বাড়াবো, 81% আছে, তার মানে কাভার করেনি, তার মানে আরো বাড়াতে হবে। ওকে, তা দেখো তো, আমার তাহলে এখানে আমার বেশ বাড়াতে হবে, দেখি। তাহলে 16টা না, 17, 18, হ্যাঁ 18টা দিলে কি অবস্থা দাঁড়ায়? একটু মিলাই মিলাই দেখতে হবে। এই যে 90% কাভার করছে, এখনো লোডে পুরোটা যায় নাই। তাহলে আরো বাড়াও, 90%, 2.77 মেগাওয়াট আওয়ার হয়েছে। হ্যাঁ, দাও আবার দাও। 20টা মনে দিতে হবে। হুম, 97.9 আরো দিতে হবে। হ্যাঁ, তাহলে আর একটু দেই। 21টা দিলে হবে কিনা, 21টা দিলেই হয়ে যাওয়ার কথা হয়তো। এই যে 101%, এবার হয়েছে না? এই যে দেখো 100% কাভার করছে। তাহলে আমরা এই যে দিতে পারলাম, দেখো। এখন তাইলে এই যে, এইবার তাহলে এই দেখো অবশ্যই, তাহলে সামারিতে আমার তাহলে এই যে 3.1 আমি যে এখন ক্যাপাসিটি ধরলাম, মানে আমি যে ইউজ করলাম, যতগুলো প্যানেল, 21টা প্যানেল ইউজ করছি, এবং তার ফলে আমি, হ্যাঁ, বাকি যা ডাটা দিয়েছি এগুলো ধরে টরে, লস টস ধরে আমার তাহলে ফাইনালি আমাকে 3.1 মেগাওয়াট আওয়ার এনার্জি দিতে পারতেছে। হ্যাঁ,
এবং এটা কভার করতে 100% কভার করতেছে। এবং ওই যে দেখো, ওই যে যদি এমন হতো যে পারতেছে না, আমি এখান থেকে দিতে পারতেছি না, তাহলে পিক লোডের সময় যে এই অংশটা কি, নিচে অংশটা দেখো, এই যে পিক লোড পাওয়ার সিস্টেম। পিক লোডের সময়, কারণ পিক লোড মানে কি, তোমার তো হয়তো যারা ইয়ে পড়ছো পিক লোড বুঝো। পিক লোড মানে হচ্ছে যে তোমার কিন্তু সবসময় লোড একই থাকে না। যেমন গরমের সময় আমাদের যে যখন অ্যানুয়ালি যদি চিন্তা করি, অ্যানুয়ালি দেখবা আমাদের দেশে, হ্যাঁ, গরমের সময় হচ্ছে লোড বেশি হয়। হ্যাঁ, তার মানে তখন ডিমান্ড বেশি থাকে, ওইটাকে পিক লোড বলি। ধরো গরমের সময় সন্ধ্যায়, হ্যাঁ সন্ধ্যায় ধরো বাসা টাসায় লাইট থাকে, তারপরে মানুষ থাকে বাসায়, সেজন্য দেখবা ওই এসি টেসি চলে। হ্যাঁ, তখন হয়তো পিক লোড বেশি। আবার দিনের বেলা হয়তো সে মানুষ থাকে না, অফিস চলে যদিও, এরা হয়তো কম। হ্যাঁ, বা রাত 2টার সময় তো লাইট টাইট বন্ধ থাকবে, তাই তখন লোড কমে যায়, আবার পিক লোড কমে যায়, মানে লোড কমে যায়। তাই পিক লোড মানে হচ্ছে তোমার একটা সার্টেন ডিউরেশনের মধ্যে লোড যখন লোডের ডিমান্ড সবচেয়ে বেশি থাকে, ওটাকে পিক লোড বলতেছি। তো তুমি ডিজাইন করার সময় পিক লোড ধরে কনসিডার করতেছি। তা আমরা কিন্তু এখানে যেটা করতেছি, হ্যাঁ, এটা অনেক অপশন আছে আসলে, তুমি কত কি করবা। অনেক সময় কস্ট কমানোর জন্য আমরা ম্যানেজ করি যে আমি সবসময় পিক লোড ম্যানেজ করবো না, হ্যাঁ, মানে পিক লোড কাভার করবো না, এরকম হতে পারে। বাট আমরা জেনারেল ফর্মে দেখতেছি, কাজেই ডিজাইনের মধ্যে আমি কি করতেছি, তাহলে পিক লোড ইয়ে করবো, অ্যাড্রেস করবো। তাহলে পিক লোড আমি এখান থেকে সাপ্লাই দিব পিক লোডেও। সেই জন্য দেখো, এই যে পিক লোড পাওয়ার সিস্টেম মানে হচ্ছে এই যে টেকনোলজি গ্রিড ফ্লেক্সি। আমি পিক লোডে যদি কাভার না করে, সেক্ষেত্রে অন্য কোনো টেকনোলজি ইউজ করতে পারি। এই দেখো, আমি ইঞ্জিন ইউজ করতে পারি, মানে জেনসেট। হ্যাঁ, তারপরে গ্রিড থেকে নিতে পারি, গ্যাস টারবাইন ইউজ করতে পারি, এগুলা। তা আমি গ্রিড এক্সিডি এখানে বাই ডিফল্ট ছিল, এটা থাকুক, কিন্তু আমার লাগবে না। এটার জন্য আবার এই যে আলাদা করে খরচ আসতো আর কি। তো এইটা, এই যে ক্যাপাসিটি, এগুলো লাগবে না, কারণ আমার 0%, কারণ আমার অলরেডি 100% এখানে থেকে কাভার করে গেছে। দেখো, এটা যদি কম হতো তাহলে কিন্তু এখানে কিছু একটা আসার কথা, একটু দেখে নি আমি, হ্যাঁ। তো একটু দেখলে সুবিধা হবে। যদি আমি ধরো ইউনিট 21টা ছিল, তো তার মানে আমি ধরো পিক লোডে এটা সাফিসিয়েন্ট না, সেটা যদি হতো তাহলে দেখি, তাহলে মানে এখানে একটা পার্সেন্টেজ 0% না, একটা কিছু থাকতো। একটু দেখে নিই, হ্যাঁ। একটা ধরো 17টা আমি ধরলাম আর কি। এই যে দেখো, এই যে 17টা ইউনিট ধরলে আমার এই যে 85%, এই যে দেখো, কাভার করে হচ্ছে 85.7%। তাহলে এই যে পিক লোড কন্ডিশনে আমার, এই যে দেখো, এইটা, এই যে ইলেকট্রিসিটি ডেলিভার টু লোড, তাহলে এইখান থেকে এই যে আমার অল্টারনেট থেকে এই যে 14.3% লোডে মানে সাপ্লাই দিতে হবে আর কি। এটার জন্য আমাকে ম্যানেজ করতে হবে। তাহলে এটার জন্য আলাদা কস্ট কনসিডার করার ব্যাপার। যেমন এটা থেকে হইতে পারে, হ্যাঁ। বা এই যে এখানে তখন আমি যে ফুয়েল রেট, মানে কত বিএটি পার কিলোওয়াট আওয়ার, যদি গ্রিড থেকে নেই কত হয়। অথবা জেনসেটি যদি নিতাম, হ্যাঁ, ধরো গ্রিড থেকে নিলে 10 টাকা, ধরলাম, হ্যাঁ, 10 টাকা পার কিলোওয়াট আওয়ার, 1 ইউনিট। হ্যাঁ, তাহলে এই যে এটা আসতো, এই যে, হ্যাঁ, তারপরে এই যে কি বলছে এটা, চার্জার এফিসিয়েন্সি, এটা এরকম যে চার্জার এটা থাকতো আর কি, ধরো, হ্যাঁ, এই যে 90% বা কিছু যাই হোক, হ্যাঁ, এগুলো দিলে কিছু আসতো। তো এখন এইটা তুমি এগুলো দিতে পারো, হ্যাঁ, ক্যাপাসিটি কত দিবা তুমি, সেটার ব্যাপার। হ্যাঁ, যদি 1 কিলোওয়াট দেই, তাহলে হয় নাকি 41%। এটা মনে হয় 2.3 কিলোওয়াট দিতে হবে, ওই যে লোডের জন্য না। 2.4 মনে হয় ছিল না, 2.4 মনে দিতে হইতো। এই যে 100%, রাইট, 2.4 ছিল, যে পিকের 2.4 ছিল, এটা 2 লিখছে কিন্তু 2.4 অ্যাকচুয়ালি আছে এখানে, হ্যাঁ। এটা, যাই হোক, এইটা তখন দিতে হইতো আমার, এটা তখন ক্যালকুলেশনে আসতো। বাট আমি এইটাতে যেতে চাচ্ছি না, আমি পুরাটাই 100%ই বলছে আমাদের, কি আমাদের কোশ্চেনে বলা ছিল 100% আমি পিভি দিয়ে রিপ্লেস করবো। কাজেই পিভি থেকে আমি 100% কাভার দিব, তাহলে 17টা ইউনিট না দিয়ে আমি কয়টা দিব, 21টা ইউনিট দিব। হ্যাঁ, একটু আগে যেটা আমরা দেখলাম হিসাব করে। আসুন, দেখো, তাহলে আবার বাড়াই দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমি 21টা করে দিচ্ছি, ঠিক আছে। এই যে তাহলে আর এটা লাগবে না, এই যে 100% কভার করে গেছে, তাহলে এটা লাগবে না। হুম তাহলে এই 0% এখান থেকে, তাহলে এই গ্রিড থেকে 0% নিবে, তার মানে আমার নিবে না কিছু। ঠিক আছে, তাহলে এই যে দেখো, তাহলে এইটাই কিন্তু সবচেয়ে একটু মোস্ট টেকনিক্যাল পার্ট অফ দিস সফটওয়্যার, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের এনার্জি রিলেটেড, এই জন্য এটার নামই হচ্ছে এনার্জি মডেল। হ্যাঁ, তুমি বেস কেস দিবা, তারপর হচ্ছে তোমার প্রপোজড কেসের কি কি সব ডিটেল এখানে আমরা দিব। হুম এটা দিলে তোমার মোটামুটি এনার্জি মডেলটা দাঁড়ায় গেল, হ্যাঁ। এরপরে আর বেশি কিছু নাই, এরপরে দেখো যে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে নেক্সট পেজ যেটা, সেটা হচ্ছে কস্ট অ্যানালাইসিস। আচ্ছা, এবার হচ্ছে আমি কস্ট দিব আর কি, হ্যাঁ। কস্ট মানে ওই যে বিভিন্ন কস্ট, এখন তোমার তো খরচ আছে তাই না, ইনভেস্টমেন্ট খরচ, দাম টাম এইসব আর কি, এগুলো ঢুকাতে হবে। তো দেখো, এখানেও দুইটা মেথড আছে, এই যে মেথড ওয়ান, মেথড টু। মেথড ওয়ানটা ছোট করে, শর্ট শর্ট করে। তো আমি মেথড টুই করি না, হ্যাঁ, আমি যদিও অত ডিটেল করবো না, কিন্তু মেথড টু দেখি তোমাদের। দেখো, এই যে মেথড টু, দেখো এখানে কি কি ধরনের ইয়ে আছে, খেয়াল করো। এই যে ইনিশিয়াল কস্ট, হ্যাঁ,
এই যে ফিজিবিলিটি স্টাডি, সাইট ইনভেস্টিগেশন, রিসোর্স অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্ট, এটা হাবিজাবি। এই যে ইউনিট মানে পিডি মানে জানো নাকি, যে পার্সন ডে, তার মানে 1 পিডি মানে একজন পার্সন একদিন স্পেন্ড করবে। 10 পিডি যদি ইউজ করো, কোয়ান্টিটি 10 যদি থাকে, তার মানে 10 জন পার্সন একদিনে যাবে, অথবা একজন পার্সন 10 দিনে যাবে। হ্যাঁ, অথবা 2 জন পার্সন 5 দিন করে যাবে। এভাবে আর কি, পার্সন ডে, এই টাইপের। তো এগুলা তুমি এই যে বিভিন্ন দেখো আছে, হ্যাঁ, এই এগুলা হাবিজাবি করা, রিপোর্ট প্রিপারেশন এগুলা করা। তো এগুলা সবকিছু দিলে তোমার সবগুলো যোগ হবে আর কি। তা আমি এই ফিজিবিলিটি স্টাডির জন্য এখানে কি বলছে কিছু দেখি তো, কষ্টের যেখানে দিছিলাম মধ্যে আমি একটু দেখে নেই, হ্যাঁ। এই যে, আচ্ছা দেখো আমরা একসাথে দেখি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। যতটুকু ইনফরমেশন দেওয়া আছে, এই জন্যই বলছে সব ইনফরমেশন হয়তো দেওয়া থাকবে না, হ্যাঁ, কাজে আমরা কিছু কিছু আমাদের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিব। আচ্ছা, এখানে যতটুকু দিয়েছে সেটা হচ্ছে the the BP solar modules are available to the project at a cost of কত, 50,000 পার কিলোওয়াট পিক। হুম, পার কিলোওয়াটের জন্য 50,000 করে বলছে আর কি ওরা। আচ্ছা, এখানে বলেছে দ্য টোটাল কস্ট অফ ব্যালেন্স অফ ইকুইপমেন্ট অ্যান্ড আদার থিংস, মানে ইনস্টলেশন, ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু বসো, হ্যাঁ, আমি একটু একটু 1 মিনিট আসতেছি।
আচ্ছা দেখো, যেটা দেখতেছিলাম আমরা, যে তাহলে আমার ফাইন্যান্সিয়াল কি ইনফরমেশন দেওয়া আছে। তাহলে সোলার মডিউলের পার কিলোওয়াটের কস্ট দেওয়া আছে, ট্রান্সপোর্টের ইনস্টলেশনের কস্ট দেওয়া আছে, 50,000 দেওয়া আছে, হ্যাঁ। আর পিভি মডিউলের এই যে 20 বছরের এটা ছিল, আচ্ছা। আর এগুলো তো 5% দিচ্ছি, আচ্ছা তাহলে দেখো। হম, আমরা তাহলে ওই কস্ট গুলো বসাই ওখানে, হ্যাঁ। বসাই দিই। দেখো, তাহলে আমি টোটাল, হ্যাঁ, এই যে ইনস্টলেশন কস্ট কোথায় আছে দেখি তো। ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, এটা পরে। আচ্ছা, তাহলে আমরা রিসোর্স অ্যাসেসমেন্ট কস্ট, ডিটেইলড কস্ট, এখানে তুমি কস্ট দিতে পারো যদি না দিতে চাও। আচ্ছা আমি বলে দিই, দিলে কি কিভাবে দিতে হবে। ধরো এখানে আমি এই যে ফিজিবিলিটি স্টাডির জন্য কিছু রাখি, হ্যাঁ, ধরো এটা কিছু 10,000 টাকা রাখি। এই যে 10,000 টাকা, হ্যাঁ। এখন খেয়াল করো, এই যে ইউনিট কস্ট দিয়েছি এখানে, কোয়ান্টিটি না দিলে কিন্তু তোমার আসবে না কস্টটা। হ্যাঁ, কাজে এখানে অ্যাটলিস্ট ওয়ান দিতে হবে, মানে ওয়ান মানে একটা, এই 10,000 টাকার একটা কোয়ান্টিটি, হ্যাঁ। তাহলে দেখবা এই যে চলে আসছে অ্যামাউন্ট হলো 10,000, এই যে আমার খরচ 10,000 হিসেবে আসলো এখানে। ঠিক আছে, তাহলে এভাবে দিতে হবে, এই ইউনিট এটা বাদ দিও না। তারপর ডেভেলপমেন্টে ধরো, এটা আমি দিলাম, হ্যাঁ, এক্সট্রা, এটা ওখানে কোশ্চেন, মানে এটা দিতে পারো আর কি, এটা কোশ্চেন না থাকলেও তুমি দিতে পারো। কারণ হচ্ছে এটা লজিক্যাল যে তোমার ফিজিবিলিটি স্টাডি যাবা টাবা দেখবা, এটার জন্য টাকা কিছু লাগবে। তবে ডেভেলপমেন্ট হচ্ছে যে বিভিন্ন সাইট সার্ভে, ল্যান্ড রাইটস, তারপরে প্রজেক্ট ফাইন্যান্সিং, লিগাল এন্ড অ্যাকাউন্টিং, এগুলা ট্রাভেল অ্যাকোমোডেশন, এগুলোর জন্য কিছু লাগবে। এটাতে আমি কত রাখবো, এটা 10,000 রাখি, হ্যাঁ। টোটাল কস্ট, টোটালটা দেখাচ্ছি, এটা ভাগ করে দেখালাম না, হ্যাঁ। এই যে 10,000 দিচ্ছি, কিন্তু এখানে আমার ইউনিট কনসিডার করতে হবে। এই যে 10,000 ইনক্লুড হয়েছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এ এই যে এখানে 50,000 কত বলা হয়েছে না, ইঞ্জিনিয়ারিং এর ইনস্টলেশন এন্ড এভরিথিং, এখানে আমরা 50,000 দিয়ে দিই, হ্যাঁ। 50,000 এটা ওয়ান, এক ইউনিট হিসাবে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে পাওয়ার, এই যে ফটোভোল্টাইক, এই যে পার কিলোওয়াট, হ্যাঁ। পার কিলোওয়াটে কত হচ্ছে, 50,000 ধরছে না, যে 50,000 পার কিলোওয়াট পিক ধরছিল। তাহলে আমাদের এই যে এটা 3.89 কিলোওয়াট আমরা ক্যাপাসিটি দিয়েছি। তার মানে এটা হচ্ছে 50,000 করে। হুম, এই যে, তাহলে এইটা চলে আসতেছে, হ্যাঁ। এইটা আসলো। আর রোড কনস্ট্রাকশন, ট্রান্সমিশন লাইন, এগুলো আরো কিছু লাগবে কি না, এটা আপাতত কিছু বলা নাই। এটা কি বলা আছে কিছু আর, 50,000 এটা বলা নাই আর কি। তো আর কিছু আমাদের দেওয়ার দরকার নাকি সেটা দেখি। রোড কনস্ট্রাকশন গুলো লাগবে না। পিকলোর যে গ্রিড ইলেকট্রিসিটি আমরা তো ইউজ করতেছি না, হ্যাঁ। কাজে এটাও দরকার নাই, এটা জিরো। হ্যাঁ, এটা যদি ইউজ করতাম আর কি। হ্যাঁ, যেহেতু এই যে এখানে মনে আছে এটা কেন 2.4 চলে আসছে, এটা আসছে হচ্ছে যে আমরা এখানে দিয়ে রাখছি, দেখবা কই গেল, এই যে, এই যে 2.4 দিয়ে রাখছি আর কি, হ্যাঁ। কিন্তু এটা 0% ইউজ করতেছি আমরা, ডেলিভার করতেছি না, কাজে এটা আমরা ইউজ করবো না। সেজন্য মানে হাই হবে, দিচ্ছি না আর কি কষ্টটা। আচ্ছা, তাহলে এটা গেল 50,000 করে। এরপরে কি, ফুয়েল হ্যান্ডলিং সিস্টেম, এটা কি ব্যালেন্স মিসেলেনিয়াস, প্রজেক্ট কস্ট, ডেলিভারি ইকুইপমেন্ট প্রিপারেশন, বিল্ডিং ইয়ার্ড কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস, ট্রান্সপোর্টেশন কিছু লাগবে ডেফিনেটলি। ট্রান্সপোর্টেশন তোমার দেওয়া উচিত কিছু, এখানে যেহেতু ট্রান্সপোর্টেশন আছে, হ্যাঁ। হ্যাঁ, এইটা ট্রান্সপোর্টেশন তুমি কত, 20,000 দিয়ে রাখি না, ট্রান্সপোর্ট খরচ হয় সাধারণত 20,000 দিয়ে রাখি, এটা একটা ইউনিট দিয়ে রাখি। হুম, আচ্ছা। আর কন্টিনজেন্সি সাধারণত দিতে হয়, কন্টিনজেন্সি কত পার্সেন্ট দিব, 10% না 5%, 5% দিয়ে রাখি না, কন্টিনজেন্সি 5% দিয়ে রাখলাম। তারপর ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন, এগুলো দরকার নাই। এইগুলো আসতেছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো অ্যানুয়াল কস্ট, ওই যে অপারেশন মেইনটেনেন্স, এটা লাগবে। হুম, এখানে খেয়াল করো, এটা আমাদের ইয়ে কোথায়, পিরিয়ডিক কস্ট এখানে আসতেছে না। পিরিয়ডিক কস্ট তাহলে এই যে দেখো, একটা হচ্ছে আমার কিরকম, উম আচ্ছা, অপারেশন মেইনটেনেন্সে তাহলে আমরা কি করব, আমাদের এখানে একটা কস্ট ধরি,
অপারেশন মেনটেন্সে ইউজার ডিফাইন্ড কস্ট মানে টোটাল, হ্যাঁ। অপারেশন মেনটেন্সে ধরো কত বছরে, এটা অ্যানুয়াল তো, তাহলে বছরে কত লাগবে? 20,000 টাকা হইলেই তো হয়ে যায় না? 20,000 টাকাতেই হয়ে যাওয়ার কথা। 20,000 ধরলাম, এটা 1 ধরলাম, হ্যাঁ। আর এটারও 5% ধরে রাখি, হ্যাঁ। 5% কন্টিনজেন্সি ধরে রাখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানুয়াল সেভিং ফুয়েল কস্ট বেস কেস। এটা এটা ওই যে দেখো অ্যানুয়াল সেভ হচ্ছে কত, এই যে দেখো এটা হচ্ছে, মনে আছে আমরা যে কম্পেয়ার করবো, তার মানে এখন আমার আর ফুয়েলটা লাগবে না, যে বেস কস্টে যে আমার ডিজেল ফুয়েল ইউজ করতেছি আমি ইয়েতে জেনারেটরে, ওইটা আর লাগতেছে না। সেই হিসাবে এটা আমার সেভ হচ্ছে, সেই জন্য এটাকে সেভিংস বলতেছে, দেখছো? এই 34,000 টাকা বছরে সেভ হচ্ছে, এটা বলতেছে। হুম। আচ্ছা, এই যে 667 লিটার 76 লিটার লাগে, এটা মানে আমার এক বছরে এটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, এখন পিরিয়ডিক কস্ট এটা লাগবে। পিরিয়ডিক কস্ট ওই যে ব্যাটারির জন্য আছে, হ্যাঁ। ব্যাটারির জন্য পিরিয়ডিক কস্ট কত ধরবো? দেখি এখানে কোনো ডাটা দেওয়া ছিল কি ব্যাটারির? ব্যাটারির ডাটা 8 বছরে ছিল, 8 বছর ছিল, হ্যাঁ, যে 8 বছরে তোমার এটা চেঞ্জ করতে হবে ব্যাটারি গুলা। এটা কস্ট দেওয়া নাই, তাহলে আমরা একটা ধরে নেই। হুম। ব্যাটারিটা ব্যাটারি হচ্ছে 8 ইয়ার্স, না 8 ইয়ার্স আমরা ধরি। 8 ইয়ার্সে ইউনিট কস্ট কত ধরবো? 8 ইয়ার্সে ধরো উম প্রতি 8 ইয়ার্সে আমরা ব্যাটারি যদি রিপ্লেস করি, কত ব্যাটারি কত দিয়েছিল, ব্যাটারি আসছিল কতগুলা? ব্যাটারি মনে হয় তোমার হয়ে গেল। ব্যাটারি দেখো তো, এই যে এখানে, এই যে ব্যাটারি, হ্যাঁ, 63 কিলোওয়াট আওয়ার, তাই না? 1320 অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি ব্যাটারি। তাহলে 63 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি কস্ট কেমন আসে দেখি, এটা কিছু পাওয়া যায় কিনা দেখে নি, হ্যাঁ। ব্যাটারি কস্ট পার কিলোওয়াট আওয়ার দেখি, হ্যাঁ, পার কিলোওয়াট আওয়ার। এগুলো আমরা ইয়ে আচ্ছা, হাই কোয়ালিটি এত তো আমার দরকার নাই। লেড অ্যাসিড ব্যাটারি ধরি, হ্যাঁ। লেড অ্যাসিড ধরি, লেড অ্যাসিড ব্যাটারি 8,000 বা এরকম, 8,000 তো দিয়ে, হ্যাঁ। তাহলে আমাদের ছিল হচ্ছে এটা পার কিলোওয়াট 63, 48,000, মানে 8,000 তো 63 প্রায় কত পড়ে, মানে 60 কাটে পার কিলোওয়াট 8,200 তো, তাহলে 63 ইন্টু 8,000, প্রায় 5 লাখ টাকা ব্যাটারি কস্ট চলে আসে, 5 লাখ টাকা প্রায়, হ্যাঁ। আচ্ছা, 5 লাখ টাকা ধরি, যেটা আসে আসুক, হ্যাঁ। ফিজিবল হবে কি হবে না সেটা আমরা পরে দেখবো, হ্যাঁ। তাহলে আমরা 5 লাখ টাকা যদি ধরি, দেখো, তাহলে এইখানে, হ্যাঁ, 63 তো আমি মোটামুটি 5 লাখ টাকা ধরতেছি। এই যে এটা কোথায় দিচ্ছি, এই কস্ট অ্যানালাইসিসে, হ্যাঁ। তাহলে 8 বছর পর পর 5 লাখ টাকা খরচ করতে হচ্ছে কিন্তু। হুম। 5 লাখ টাকা, এই যে এটা কস্ট, আচ্ছা, এটারে এটা বছরে একবারই মানে টোটাল, আচ্ছা মানে লাইফ টাইম কত এন্ড অফ প্রজেক্ট লাইফ কত দিব? 20 ইয়ার্স ধরছে না? 20 ইয়ার্স মনে হয়, তো এখানে না, সরি, এটা পরে আসবে। আচ্ছা, এইটা একটা গেল। সরি সরি, একটু দাঁড়াও। আরেকটা আছে, হলো কি যেন, আরেকটা মনে হয় 10 বছর একটা কি বলছে, দেখো 10 বছরে, আচ্ছা, ইলেকট্রিক কম্পোনেন্টসের 10 বছর লাইফ টাইম ধরছে, তাহলে এটাও একটা দিয়ে দিই, হ্যাঁ। এটা দেখো, তাহলে 10 বছর আরেকটা, 10 বছরে ধরো আরেকটা যাবে হচ্ছে কত, এটা ধরো ধরি আমরা, এটা কম, এটা 5 লাখ না, এটা ধরো ইকুইপমেন্ট গুলো তো বেশি না, তো ধরো 20,000 টাকা, 20,000 টাকা এনাফ আমার কথা, হ্যাঁ, 20,000 এটা থাকবে। ঠিক আছে, তাহলে এইগুলা মোটামুটি আমরা দরকার হলে আবার ইয়ে করতে রিভিশন করতে পারবো, হ্যাঁ। দেখি রেজাল্ট কি আসে, দেখি আবার দরকার রিভিশন করা যাবে, অসুবিধা নাই। তাহলে এইগুলো মোটামুটি আমাদের ইয়ে আসলো, আহ টাকা পয়সার হিসাবটা গেল, হ্যাঁ, কষ্টের ব্যাপারটা গেল। আচ্ছা, এটা তো নাম্বার অফ মান্থস, এটা কোনটা, এটা কি বাদ দিছি কিছু, এটা এটা কি ছিল, ব্যালেন্স অফ সিস্টেম,
লাগবে কিছু এখানে, লাগবে না মনে হয়। ইন্টারেস্ট দিই আচ্ছা, ইন্টারেস্ট রেট তো দিইনি, কাজে লাগবে না। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের কি হলো, স্টার্ট প্রথমটা গেল, তারপর এনার্জি মডেল গেল, কস্ট অ্যানালাইসিস গেল। এরপর দেখো, এরপরে আরেকটা পেজ আছে এমিশন অ্যানালাইসিস। এইটা বেসিক্যালি তোমাকে দেখাবে তুমি যে এই যে পিভি দিয়ে ইয়ে করলা, পিভি ইউজ করলা, হ্যাঁ, তার মানে তুমি আর ফুয়েল বা ডিজেল খরচ করতেছো না, তার মানে কি এমিশন কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড এমিশন কমে যাবে। এইটা দেখাবে যে ডিজেল থেকে তোমার, হ্যাঁ, কি হইতো, কতটাই যে তোমার কার্বন ডাইঅক্সাইডের এই যে যে এমিশন হইতো 1.2 টন, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট, এই যে কার্বন ডাইঅক্সাইড 1.8 হতো, হ্যাঁ। তো এইটাতে আর সোলার দিয়ে, যে তুমি যখন সোলার দিয়ে করছো দেখো এমিশন হচ্ছে 0%, জিরো হবে, 0 টন। হ্যাঁ, কাজে তুমি 1.8 টন সেভ করতেছে, করতেছে যে নেট অ্যানুয়াল রিডাকশন করতেছে, নেট অ্যানুয়াল জি এমিশন রিডাকশন, এই যে 1.8 টন রিডাকশন করতেছে, হ্যাঁ। এখানে আবার অনেক সময় জিএজি ক্রেডিট ট্রানজাকশন ফি, অনেক সময় আছে যে জিএজি ক্রেডিট ক্রেডিট পাওয়া তুমি, মানে হচ্ছে তুমি যদি ইয়ে করো, এই যে তুমি যে সেভ করতেছো এটার জন্য একটা সার্টেন পার্সেন্টেজ ক্রেডিট পাবা। এগুলো যদি কোনো ভাবে বলা থাকে তাহলে মানে দিবা। এটা এমনিতে নর্মালি আমরা আপাতত ইউজ দিচ্ছি না। হুম। আচ্ছা, তাহলে অ্যাটলিস্ট আমরা একটু দেখতেছি যে আমি সেভ করতেছি এই প্রজেক্ট থেকে 1.8 টন, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট কার্বন ডাইঅক্সাইড আমি সেভ করতেছি, এমিশন। আচ্ছা, এই যে নেট অ্যানুয়াল জি এমিশন রিডাকশন, হ্যাঁ, রিডাকশন হচ্ছে 1.8 টন কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তাহলে আচ্ছা, এখন দেখো ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, এবার লাস্টেরটা আসো, এটা আমাদের ফাইনাল ইয়েটা। এই যে এইটা দেখো, এই যে এখানে কিছু ডাটা দিতে হবে আমার। এই যে ফাইন্যান্সিয়াল প্যারামিটার্স, দেখো ফাইন্যান্সিয়াল প্যারামিটার্স, হ্যাঁ, এই যে ফুয়েল কস্ট এক্সেলারেশন রেট, ফুয়েল কস্ট এক্সেলারেশন রেট একটা মানে বলা আছে, ফুয়েল কস্ট এক্সেলারেশন রেট বলা আছে 5%, হ্যাঁ, 5%, এটা 5 দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইনফ্লেশন রেট বলা আছে মনে হয় 5.9, না, আমাদের এরকম আমাদের দেশের ইনফ্লেশন রেট বলা ছিল, যেটা দেওয়া আছে 5.5 বলা আছে। আচ্ছা, ঠিক আছে, 5.5ই দেই। ডিসকাউন্ট রেট, হ্যাঁ। আচ্ছা, তার আগে প্রজেক্ট লাইফ আমি 20 ইয়ার্স দিই, হ্যাঁ, ওখানে যেহেতু ইয়ের কথা 20 বলছে, 20 ইয়ার্স দিলাম। আচ্ছা, এখন দেখো এটা, এই যে ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেট তাহলে আমরা, এই ডিসকাউন্ট রেটটা কি, ডিসকাউন্ট রেটটা হচ্ছে এটা কার সাথে রিলেটেড, যে তুমি তুমি যে 20 বছরটা হিসাব করছো, আর 20 বছর পরে তুমি যেটা আয় করছো, আমি কিন্তু হিসাব করবো আজকের দিন হিসাবে, মানে প্রেজেন্টে বসে হিসাব করতেছি, যেটা ফিজিবল নাকি ফিজিবল না। তাই তুমি 1 বছর পরে, 5 বছর পরে বা 10 বছর পরে তুমি যে যেটা আয় করবা সেইটার, সেই টাকার ভ্যালু আর এখন আজকের দিনের টাকার ভ্যালু তো এক না, তাই না? কাজেই তুমি ওই এখন 1,000, ধরো তোমার হাতে যদি 1,000 টাকা থাকে, তুমি 10 বছর পরে সেটা থেকে ধরো ইয়ে পাবা, ধরো 3,000 টাকা পাইলা, হ্যাঁ। কি আবার এমনও হইতে পারে, তুমি 1,000 টাকা আজকে থেকে তুমি আরেক জায়গায় ইনভেস্ট করলে অন্য কোনো ভাবে, তুমি হয়তো এটা 3,000 না, তুমি 5,000 পেতা, তাই না? তাহলে এই যে তোমার কিন্তু আসলে এই ফিউচার আর এখনকার যে মানে ইকুইভ্যালেন্সি বা কম্পেয়ার যদি করি, তাহলে কিন্তু এটা সমান এটা একই রকম হবে না, ডিপেন্ড করবে তুমি এখন কিভাবে কতটা তোমার এরকম ডিসকাউন্ট পাবা বা কতটা তুমি বেনিফিশিয়ারি করতে পারতেছো, হ্যাঁ। তো সেটার জন্য এই যে ডিসকাউন্ট ওটাই মিন করে যে তোমার সাধারণত যে তুমি নেট প্রেজেন্ট ভ্যালুটা তাহলে আমার কি বেশি না কম, যদি দেখা যায় যে আমার দেখো, যেমন দেখো, আমি এখন 1,000 টাকা থেকে যদি 3,000 টাকায়, হ্যাঁ, ইয়ে করি, তাহলে আয় করি, আর একটা হলো 1,000 টাকা যদি 5,000 টাকা আয় করি, হ্যাঁ, তাহলে কি 5,000 টাকা আয় করলে সেটা, তাহলে ভবিষ্যতে 5,000 টাকা এখন 1,000 টাকা, আর ভবিষ্যতে 3,000 টাকা, তাহলে এখন 1,000 টাকা, হ্যাঁ। তাহলে বর্তমান হিসাবে আমার কিন্তু কোনটা বেটার, দেখো 3,000 টাকা যদি ইকুইভ্যালেন্ট হচ্ছে বর্তমানে 1,000 টাকা, আর ওখানে ভবিষ্যতে এখনকার 1,000 টাকা জন্য আমার ভবিষ্যতে 5,000 টাকা আয় করতে হবে, এরকম ব্যাপার। কাজে ডিসকাউন্ট রেট হচ্ছে তোমার কত বাড়তেছে, মানে কত রেটে তুমি এটা আসলে চেঞ্জটা হচ্ছে, মানে কারেন্ট ফাইন্যান্সিয়াল ভ্যালুটা ইন ফিউচার কতটাই চেঞ্জ হচ্ছে সেটা। তো এটার জন্য সাধারণত ডিসকাউন্ট দেখবা যে এই কম বেশির উপর ডিপেন্ড করবে তোমার আমরা যেমন নেট প্রেজেন্ট ভ্যালু বলে একটা টার্ম আছে সেটা। তো এটা তুমি ডিসকাউন্ট রেট সেখানে একটা দিতে হবে, যেমন ধরো ডিসকাউন্ট রেট আমাদের দেওয়া আছে 9.5, সরি, ডিসকাউন্ট রেট ক্যান বি টেকেন অ্যাজ দ্য প্রিভেলিং কমার্শিয়াল, আচ্ছা 9.5%, হ্যাঁ, 9.5%। এটা কি হিসাবে ধরছে, এটা হচ্ছে ওই যে বললাম যে তুমি যদি আজকে টাকা খাটায় 1,000 টাকা খাটাও, তাহলে তুমি 10 বছর পরে বা 1 বছর পরে কত পাবা, এটা ধরছে 9.5, ধরছে হচ্ছে আমি যদি টাকাটা এখানে ইনভেস্ট না করে আমি দিতাম ধরো
সিম্পলি ব্যাংকে রেখে দিতাম, তাহলে ব্যাংক আমাকে বা কোনো একটা এফডিআর করতাম, তাহলে আমাকে ওখান থেকে ধরো 9.5% রেটে আমাকে ভবিষ্যৎ টাকা পেতাম, তাই না? তাহলে ওইটা এখানে ইউজ করছে আর কিছু না। হ্যাঁ, তাহলে 9.5 ইউজ করলো এইটা। এরপর কি আছে দেখো, ফাইন্যান্স। হ্যাঁ, ইনসেনটিভ, এটা যদি থাকে, তোমাকে যদি গ্র্যান্ট পাও সরকার থেকে, ধরো গ্র্যান্ট দিস তোমাকে, ওকে ফাইন, তাহলে গ্র্যান্ট পেলে তুমি এটা দিয়ে দিবা, ধরো 10 লাখ টাকা গ্র্যান্ট পাইছো বা 1 কোটি টাকা গ্র্যান্ট পাইছো, বা ডেট তুমি ঋণ নিছো, সেটাও হতে পারে। এটা কত পার্সেন্ট তোমার যে ইনভেস্টমেন্ট, তার কত পার্সেন্ট ঋণ, ডেট মানে ইয়ে থেকে, লোন থেকে আসছে, ধরো 50% তুমি লোন থেকে নিয়েছো, তাহলে এটা এখানে দিবা। তো এইগুলো কথা যেহেতু কিছু বলার নাই, আমরা এখানে কিছু দিচ্ছি না। আর ইনকাম ট্যাক্স অ্যানালাইসিস আমরা এখানে কিছু করতেছি না। তাহলে এই পর্যন্ত দিলেই মোটামুটি আমাদের আমাদের হয়ে যাচ্ছে। হুম। তাহলে দেখি আমাদের কি অবস্থা কি দাঁড়ালো। এই যে এখন এইখানে আমরা দেখতে পারবো যে আমাদেরটা কি ফিজিবল নাকি ফিজিবল না। দেখো, আমরা কয়েকটা প্যারামিটার দেখলে তুমি বুঝতে পারবা, যেমন ইম্পর্টেন্ট প্যারামিটার যেগুলা, এগুলো তো সামারি দেখাচ্ছে আর কি। হ্যাঁ, ইনিশিয়াল কস্ট, এই যে ইনিশিয়াল কস্ট দেখাচ্ছে, ফিজিবিলিটিসটা কত পার্সেন্ট কোথায় খরচ করতেছে সেটা দেখাচ্ছে। এই যে দেখো, ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এ পাওয়ার সিস্টেমে তুমি 65, পাওয়ার সিস্টেম মানে যে পিভিটিভিতে যে খরচ করছে ওটাই বেশি খরচ দেখাচ্ছে, 65%। হ্যাঁ, তারপরে এই যে ইনিশিয়াল কস্ট, তাহলে তোমার ইনিশিয়াল কস্ট দেখো কত দাঁড়াচ্ছে। এই যে ইনিশিয়াল, এই যে টোটাল ইনিশিয়াল কস্ট হচ্ছে 2,98,000 টাকা। হ্যাঁ, বেশি না, যা হোক, ওই যে এটা যা হোক দেখাচ্ছে। আর এই যে এইগুলো মেনটেন্স, এটা ওটা দিয়ে অ্যানুয়াল সেভিংস ইনকাম, ফুয়েল কস্ট বেজ লাইনে অ্যানুয়াল এটা 34,000 ছিল। আচ্ছা, ঠিক আছে। এখন আমার হিসাবটা দেখি লাভজনক কিনা। এখান থেকে দেখতে পারবে, এই যে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি। হুম। এইটা দেখো, এই যে এখান থেকে যেই প্যারামিটার গুলো দেখবা, একটা হচ্ছে এই যে সিম্পল পে ব্যাক। সিম্পল পে ব্যাক হচ্ছে কত বছরে তোমার এটা রিটার্ন করবে। এটা দেখো 21 বছর দেখাইছে, আমার প্রজেক্ট লাইফ টাইম দিছি আমি 20 বছর, কাজে 20 বছর এটা দেখাচ্ছে, তো হাতে হচ্ছে না, তাই না? 20 বছর তো আমি এটা ফিজিবল এই দিক থেকে কিন্তু হবে না, তো আমি 20 বছর আমি যে ইনভেস্ট করতেছি সেটা উঠে আসবে না। আচ্ছা, আর এটা শুধু একমাত্র না, এটা দেখবা সিম্পল পে ব্যাক দেখবা, আরেকটা দেখবা নেট প্রেজেন্ট ভ্যালু, এই যে এনপিভি। নেট প্রেজেন্ট ভ্যালু এখন কত আসছে, মাইনাস আসছে, তাই না? নেট প্রেজেন্ট ভ্যালু শুড বি পজিটিভ। হ্যাঁ, পজিটিভ। এটা দেখো নেগেটিভ আসছে, তার মানে এটা ফিজিবল না। আরেকটা দেখবা বেনিফিট কস্ট রেশিও। বেনিফিট কস্ট রেশিও এই যে -1.68 আসছে, এটা ওয়ানের থেকে বেশি পজিটিভ ভ্যালু থাকতে হবে এবং ওয়ানের থেকে বেশি। এটাও না, এটা দেখো -1.68। হ্যাঁ, তার মানে এদিক থেকে ফিজিবল না। এবং লাস্টে এইখানে দেখো একটা গ্রাফ আসবে, এই যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। এটা দেখো কিউমুলেটিভ, এই যে ইয়ারের সাথে সাথে, এই যে ইয়ার দেখাচ্ছে, এই ইয়ারের সাথে সাথে এই যে 20 বছর পর্যন্ত এটা নেগেটিভ দিকে যাচ্ছে, এটা পজিটিভ হয় নাই। আমার এটা পজিটিভ দিকে যাইতে হবে, গেলে তাইলে আমার কি হতো, আমার এটা ফিজিবল হতো। তাহলে এই রেজাল্টের উপর ভিত্তি করে, যা রেজাল্ট আমাদের এই মুহূর্তে আসছে, এই রেজাল্ট যদি আমি দেখি, তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে ফাইন্যান্সিয়ালি ফিজিবল একটা প্রজেক্ট বলবো না। ইভেন যদি কিনা আমরা দেখো ডিজেলকে, মানে ডিজেল ইঞ্জিনকে আমরা পিভি দিয়ে রিপ্লেস করলাম, দ্যাট শুড বি মানে মানে লুকস লুক্রেটিভ, রাইট? মানে তুমি এনভায়রনমেন্টের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করো, তাহলে এটা অবশ্যই একটা ভালো। তো এবং আমরা দেখালাম যে আমরা কার্বন রিডাকশনও করতেছি, বাট ফাইন্যান্সিয়ালি কিন্তু ফিজিবল হইল না, তাই না? কারণ হচ্ছে এই যে দেখো আমাদের ওই যে ইয়ে হয় নাই, সিম্পল পে ব্যাক আমার লাইফ টাইমের মধ্যে আসে নাই। তারপরে আমার নেট প্রেজেন্ট ভ্যালু যেটা, এটা পজিটিভ হইতে হবে। হ্যাঁ, মানে নেগেটিভ মানে আমি এখন ইনভেস্ট করলে নর্মালি ওই যে যেটা 9.5 ডিসকাউন্ট রেটে আমরা ইনভেস্ট করলাম, হ্যাঁ ধরো, এই তাহলে আমি এবং যা ইনভেস্ট করছি, আমি আসলে ওই মানে এটাতে এই ইনভেস্ট না করে আসলে আমার ওই 20 বছর পরে আমার বেশি টাকা আসতো, তার মানে এটাতে দাও আমার লস হচ্ছে, সেটা নেগেটিভ আসছে। আর আরেকটা কি, যে বেনিফিট কস্ট রেশিও পজিটিভ এবং ওয়ানের থেকে বেশি থাকতে হবে। হ্যাঁ, এটা থাকতে হবে বেনিফিট কস্ট, মানে কস্টের তুলনায় বেনিফিট কত, এই রেশিওটা বোঝায় আর কি। হ্যাঁ, নেগেটিভ মানে হচ্ছে এটা নিচের দিকে আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা তার মানে কি, এই এইটা রেজাল্টের উপর ভিত্তি করে আমি বলবো যে হ্যাঁ, এটা ইয়ে না, ফিজিবল না। এটা যদি ফিজিবল হইতো, যেমন ধরো আমরা কেন এটা ফিজিবল হয় নাই, কারণ আমার বেস কেসে দেখা, তার মানে কি বেস কেস রেখে দিলে আমার ভালো, এটা বোঝা যাচ্ছে কি আমি রিপ্লেস করবো রিনিউবল দিয়ে, তাতে আমার সুবিধা হচ্ছে না। তার মানে যদি আমি বেস্ট কেসটা রেখে দিতাম, তাহলে আমার বেটার অপশন ছিল। কেন এটা, কারণ ওই বেস্ট কেসে আমরা কি ইউজ করছি, ওই যে ফুয়েলের দাম ইউজ করছি কত, আহ ফুয়েলের দাম ধরছি আমরা 44 টাকা না। এখানেই যদি আমি দেখো বাড়াই দিতাম, 44 না ধরে, কই দিছি, এটা এনার্জি মডেলের মধ্যে দিয়েছি না। ধরো এখনকার রিয়াল রেট যদি দিতাম কত, 120 টাকা মনে হয় না, 120 টাকা যদি দিতাম ধরো, এই যে, তাইলে দেখো, তাহলে দেখি তো, এই যে দেখো এটা খালি চেঞ্জ করলাম আমি। হ্যাঁ, তাহলে দেখো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে যাই এবার।
এবার দেখো তো কই গেল। এইবার একটু একটু বেটার হয়েছে, দেখো একটু বেটার হয়েছে। এই যে মাইনাস থেকে এই যে 0.6 আসছে, হ্যাঁ। এবার দেখা যাচ্ছে এই কত বছরে সিম্পল পেব্যাক 4.6 বছর আসে। কিন্তু আমার ওই যে 8 বছর পর পর বড় একটা অ্যামাউন্ট আছে, তো আবার ওই যে ব্যাটারির জন্য বড় একটা খরচ হচ্ছে, এই জন্য এটা আসতে পারতেছে না। মানে এটা পুরোপুরি আমার ওই যে ইয়া হয় নাই, আবার খরচ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেইটার জন্য আমার যেটা লাগবে, তাহলে এরকম যদি হয়, দেখো ডিসকাউন্ট রেট যদি আমি কমাইতাম, ওই যে একটা সেখানে বলছে ডিসকাউন্ট রেট, হ্যাঁ, তোমার কম বেশি করলে কি হয়, যদি ডিসকাউন্ট রেট আমি 5% দিতাম, দেখো দেখো ডিসকাউন্ট তার মানে আমার এই যে এইবারটা খেয়াল করো, এটা ভ্যালু, আচ্ছা এটা খুব বেশি চেঞ্জ হয়নি, কারণ ওই যে এইটা বেশি ঝামেলা করতেছে না। এটা কোথায় করছে দেখো, কস্ট অ্যানালাইসিসে। কস্ট অ্যানালাইসিসে আমাদের যে এই যে 5 লাখ হয়ে গেছে না, এটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ। এটা যদি আমি ধরো 1 লাখ করতাম, 1 লক্ষ, হ্যাঁ, তাহলে হয়তো এটা বেটার অবস্থা আসতো। দেখি একটু, এই যে দেখো এখন এটা পজিটিভ চলে আসছে। এখন দেখো এই ডাটাটা দেখো। আচ্ছা আমি এটাকে আরেকটু ইয়ে করি, এটা একটু একটু বেশি ভালো হয়ে গেল। আমি এটাকে একটু 1 লাখ না করে 2 লাখ করি, হ্যাঁ। 2 লাখ, 2 লাখ করলাম। হুম, এখন দেখো এই যে এবার ডাটাগুলো দেখো। আর এটা আমি 9.5ই রাখি, তাহলে যেটা ডিসকাউন্ট রেট 9.5ই রাখি। হুম, হলো 9.5 রাখলে এখন দেখো আমাদের কি অবস্থা দাঁড়ালো। সিম্পল পেব্যাক 4.6 ইয়ারে, 4.6 ইয়ারে আমার চলে আসতেছে পেব্যাক, ভালো কথা। এই যে দেখো নেট এনপিভি হচ্ছে ওই যে এই যে এটা, হ্যাঁ, এই যে 11 শতক হাজার অযুত লক্ষ, 2,70,000, এই যে পজিটিভ ভ্যালু হচ্ছে, পজিটিভ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পজিটিভ। আর এই যে বেনিফিট কস্ট রেশিও এই যে 1-এর থেকে বেশি হতে হবে, দেখো রেশিওটা 1.9, তাহলে ঠিক আছে। তাহলে দেখো এই যে এটার ইয়েটাও দেখো, এই যে এটা এই যে 4 পয়েন্ট কত জন তো বলছে, 4.6 ইয়ার্সে, হ্যাঁ, এই যে এটা ইকুইটি দেখাইছে 4.1-এ, হ্যাঁ। আর তোমার এমনিতে 4.6 বা এরকম, এই যে দেখো এটা এটা নেগেটিভটা হচ্ছে, এই যে নেগেটিভ মানে হচ্ছে যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো শুরু হয়েছে 0 ইয়ারে, শুরু হয়েছে ইনভেস্টমেন্ট দিয়ে, এটা নেগেটিভ মানি আমার, তাই না, এটা ইনভেস্ট করছি, আস্তে আস্তে যে পজিটিভ হচ্ছে। এই সময় আমার এই প্রথমবার এখানে হচ্ছে আমার এটা, আমার যে ইনভেস্ট করছি সেটা উঠে আসছে। উঠে আসলো কিভাবে, ওই যে এই 4 বছর ধরে যে আমি ডিজেল খরচ করতাম, এই ডিজেলটা তাহলে আমার কি হচ্ছে, কিনতে হইতো, তাহলে এই টাকাটা বেঁচে যাচ্ছে, তাহলে আমি খরচ, আমি প্রথমে ইনভেস্ট করছি, এরপরে হচ্ছে ডিজেল খরচটা বাঁচাচ্ছি, এটা জমতেছে আমার, হ্যাঁ, এটা পজিটিভ ফ্লো হিসেবে আসতেছে। কাজে বাঁচতে বাঁচাতে এইটা এই 4 বছরের মাথায় গিয়ে, 4 বছর পরে গিয়ে দেখা যায় আমি যে ইনভেস্ট করছি সেই টাকার সমান হয়ে গেছে। কাজে এবার জিরো, মানে আমার পে ব্যাক হয়ে গেল। এরপর থেকে এই যে পজিটিভ দিকে দেখো। তবে 8 বছর পর পর একটা দেখো আবার নিচের দিকে নামে, তার মানে হচ্ছে কস্ট বেড়ে যাচ্ছে এই সময়। কস্ট বাড়লো কোথায়, ওই যে আমরা ব্যাটারি চেঞ্জ করছি 2 লাখ টাকা যেটা দিলাম আর কি, হ্যাঁ, 2 লাখ টাকা দেওয়াতে এই যে 1 বছর পর দেখো, 8 বছরে গিয়ে 16 বছরে গিয়ে এরকম চেঞ্জটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইটা হ্যাঁ, তাহলে এখানে আমি জাস্ট হলো যে আমার ইয়ে দেওয়ার জন্য আমার যে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে, একটা হচ্ছে ওই ইয়ের দামটা বাড়াইছি, কারণ বেস কেসে তোমার যদি খরচ বেশি না হয় তোমারটা ফিজিবল হবে না। হ্যাঁ, এটা 44 টাকা অবশ্যই খুবই কম ধরা হয়েছিল, প্র্যাকটিক্যাল না। তাহলে 120 টাকা ধরলাম। আর হচ্ছে আমি আরেকটা কোথায় চেঞ্জ করছি, আর চেঞ্জ করছি, আর হচ্ছে ইয়েটা বেশি হয়ে গেছিল না, ওই যে ব্যাটারিটা, হ্যাঁ, ব্যাটারি কস্টটা বেড়ে গেছিল। এই যে 2 লাখ ধরছি, হ্যাঁ, ধরো ব্যাটারি রিপ্লেস করবো আমি 8 বছরে 2 লাখ করে লাগবে। হ্যাঁ, বা যদি আরেকটু বাড়ায় দেই, 3 লাখ করে দেই, আমি তো কত ধরছিলাম, 4 লাখ না 5 লাখ ধরছিলাম, 3 লাখ করলে কি অবস্থা দাঁড়ায়, স্টিল কি ইয়ে নাকি, স্টিল চলে দেখো। এই যে 4.6 ইয়ার্স আছে, এটা পজিটিভ স্টিল আছে, 1.47 স্টিল ওকে, হ্যাঁ দেখো স্টিল ওকে। হুম, আর যদি আমি আরো একটু বাড়ায় দেই, হুম, 3 লাখের জায়গায় 4 লাখ করে দেই, হুম, 4 লক্ষ করে দিলেও আমার কি আসে, স্টিল ফিজিবল থাকে কিনা দেখি। দেখো তো, এই যে দেখো হয়ে গেল, এনপিভি স্টিল পজিটিভ আছে, বেনিফিট কস্ট 1.04 আছে, স্টিল ওকে, হ্যাঁ, স্টিল ওকে আছে। ঠিক আছে, হ্যাঁ, আবার দেখবে এটা আরো বেটার হবে যদি তোমার দেখা যায় এই যেটা, কিন্তু এই যে দেখো 8 বছর পর নিচে নিচে নেমে যায়, আবার উঠে, দেখছো, এটা এটা ইন্টারেস্টিং কিন্তু। তোমার প্রথমে যেটা খরচ করছো জিরোতে, এরপর দেখো 4 বছর পরে গিয়ে এটা জিরো হয়ে গেছে, মানে ব্যালেন্স হয়ে গেছে, এরপরে তুমি পজিটিভ দিকে যাচ্ছ, কিন্তু এই যে 8 বছর পরে গিয়ে, 8 বছরে গিয়ে তোমার যে একটা বড় অ্যামাউন্ট আবার দিতে হচ্ছে, এটার জন্য এটা নিচে নেমে গেছে। হ্যাঁ, এই যে আবার গিয়ে আবার ধর নিচে নামছে, এটা এটা হবে।
হ্যাঁ, কিন্তু স্টিল সেজন্য এইটা দেখে আমরা ট্রেন্ডটা বুঝি যে পজিটিভ দিকে যাচ্ছে না নেগেটিভ দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে আমার কোন দিকে থাকতেছে। আর কিন্তু তুমি ডিসিশন নিবা হচ্ছে এই যে পে ব্যাক টাইম দিয়ে, এনপিভি দিয়ে, এটা পজিটিভ কিনা, আর বেনিফিট কস্ট রেশিও এটা ওয়ানের বেশি কিনা। এরকম যদি থাকে তাহলে আমার চলবে, তাহলে এটা আমি ফাইন্যান্সিয়ালি ফিজিবল বলবো। আর হচ্ছে এই যে এখানে এরপর তুমি আরো আরো যদি হবে, যেমন ওই যে ফুয়েল কস্ট এক্সপ্লোরেশন রেট, মানে ফুয়েল কস্ট বাড়ে, যদি বাড়ে ফুয়েল কস্ট অনেক বেশি, তাহলে কিন্তু আরো ভালো আমাদের জন্য, মানে প্রজেক্টের জন্য। কারণ হচ্ছে বেস কস্ট বেড়ে যায় তখন। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে বেস কস্ট বাড়া মানে হচ্ছে আমারটা মোর ফিজিবল হওয়া। আবার যদি ইনফ্লেশন রেটও বেড়ে যায়, হ্যাঁ, সেটা পজিটিভ হবে। কাজে এইগুলা প্রজেক্টের লাইফ টাইম 20 ধরছে, 20-25 এরকম হয় আর কি, যাই হোক। এই ঠিক আছে, তাহলে এইগুলা দিয়ে এই মোটামুটি আর এই পর্যন্ত। আর লাস্ট একটা রিস্ক অ্যানালাইসিস আছে, এটা আর আমরা করি না। এটা সেন্সিটিভিটি রিস্ক, এগুলা ওই যে তোমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এটা আরো ডিটেইলে আর কি। হ্যাঁ, অতদূর যাওয়ার দরকার নেই আমাদের আপাতত। অ্যাটলিস্ট, হ্যাঁ, মানে আমরা অ্যাটলিস্ট কোন একটা প্রজেক্ট, হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট কিভাবে ফিজিক্যাল, মানে ফিজিবিলিটি, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি কিভাবে স্ট্রাইক করে, এটা থেকে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। দেখো কোনো কোশ্চেন আছে কিনা? আছো তো তোমরা, আল্লাহ জানে আছো কিনা। আচ্ছা যাই হোক, শুনো, যেটা হলো ব্যাপার সেটা হচ্ছে, তাহলে এটা তোমাদের বলছিলাম আমি, তোমাদের তাহলে একটা প্রবলেম দিয়ে দিব, যেটা দিয়েছি তার কাছাকাছি। হ্যাঁ, পিভির একটা প্রবলেম দিব, এটা এই টাইপের কাছাকাছি দিব। তাহলে এইটা আমি ইয়েতে পোস্ট করে দিব। তোমরা ওই প্রবলেমটা, হুম, ওই প্রবলেমটা হচ্ছে ইয়ে করবা, উম, করবা করে এই যে এই পেজ গুলা প্রিন্ট নিবা। এই যে স্টার্ট, হ্যাঁ, এনার্জি মডেল, কস্ট অ্যানালাইসিস, এমিশন অ্যানালাইসিস, আর ফাইন্যান্সিয়াল। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 5টা পেজের প্রিন্ট নিয়ে রাখবা। এটাই তোমার রিপোর্ট, এটা আলাদা করে লিখতে হবে না। হ্যাঁ, যার যার মতো প্রিন্ট নিয়ে লোকের নাম ধাম লিখে নিবা। হ্যাঁ, কাজে এটা থাকে, এবং যার যার মতো করবা, আলাদা করে করবা, যে এত একদম হুবহু একই না হয়, একটু কিন্তু চেঞ্জ হইতেই পারে। সবই আমি যেরকম দিছি এরকম ভ্যালু দিতে হবে না। কারণ যেমন বিশেষ করে এই যে কস্ট অ্যানালাইসিস, এখানে কিন্তু আমরা এই যে আমি নিজের মতো করে ধরেছি 20,000, 10,000, 50,000, হ্যাঁ, সবকিছু দেওয়া ছিল না কোশ্চেনে, তা থাকবেও না। কাজে তোমার মতো করে তোমার মানে আন্দাজে তুমি দিবা আর কি। হ্যাঁ, আমি এরকম হয়তো 2-3টা প্রবলেম দিব। হ্যাঁ, কাজে তোমরা তোমাদের যে 4টা গ্রুপে পরীক্ষা হবে, হুম, তোমরা কি জানো যে কার কবে পরীক্ষা? দিই নাই বলছি নাকি? কার কবে পরীক্ষা জানো? অর্ধেক করে বলছি। এই তোমরা আছো নাকি কেউ, নাকি কেউই নাই? ইয়েস Yes, sir. স্যার। Yes, sir. Ask sir. আচ্ছা, আছো, হ্যাঁ। তাহলে আমি হয়তো একটু চেঞ্জ করে করে, খুব মেজর চেঞ্জ করবো না, যেহেতু আমরা শুধু পিভি বললাম তো, কাজে ওটার উপরে দিব, কিন্তু ডাটা একটু চেঞ্জ করে